আচ্ছা, তাহলে আমরা পড়ছিলাম। আচ্ছা, জন কিটসের কবিতা তো আমরা শেষ করেছি, তাই না? আহ, সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। আর আমরা পড়ছিলাম হচ্ছে টু আ স্কাইলার্ক। মনে হয় আমরা বেশ কিছু স্ট্রেঞ্জার পড়ে ফেলেছি। এদিকে একটা টেস্ট নেওয়ার কথা ছিল। সরি টু সে দ্যাট আই কুডন্ট টেক ইট। সো এটা আমি, আজ হচ্ছে কয় তারিখ? 30 তারিখ। তোমাদের পড়া আছে 2 তারিখ। 3 তারিখে আমি এটা নিয়ে নিব, হ্যাঁ? অক্টোবর। আচ্ছা, আর তোমাদের মনে হয় অ্যাজ ইউ লাইক ইট এর ব্রড কোশ্চেনগুলো পড়তে দেওয়া আছে অলরেডি, তাই না? হুম। ব্রড কোশ্চেনগুলো কি দেওয়া হয়েছে না? জি স্যার। হুম। তো ওগুলো কি পড়তে শুরু করেছো না শেষের দিকে? কোনটা? ব্রড কোশ্চেন শুরু করেছো না শেষ হয়নি? বলে স্যার আপনি যা করেছেন তা তো ভালোই করেছেন নাকি? আচ্ছা, তো যাও। এখানে আমি একটু, মানে একটু দুঃখের সহিতই বলতে হচ্ছে যে আমি তোমাদের গুগল ক্লাসরুম থেকে প্রায় সবাইকে আউট করে দিয়েছিলাম। এটা দুইটা জিনিস একটু দেখার জন্য আমি এই কাজটা করেছি। যদিও আমাকে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে খাটতে হয়েছে, প্রত্যেককে আবার আলাদা করে জয়েন করতে হয়েছে। জয়েন করাই দিয়েছি, এটা আমার কোনো সমস্যা না। কিন্তু আমি এটা দেখতে চেয়েছি দুটা জিনিস। একটা হচ্ছে হাউ রেগুলার ইউ আর, যে গুগল ক্লাসরুম থেকে আউট হওয়ার পর তুমি কত দ্রুত আমাকে রেসপন্স করো যে স্যার আমাকে, আমি গ্রুপ থেকে আউট হয়ে গেছি বা আমাকে রিমুভ করা হয়েছে, আমাকে একটু অ্যাড করে দেন। কারণ আমার গ্রুপে যেখানে, দেখো আমি একটু একটু বলে নিই কথাটা। এখন বর্তমানে দেখো কতজন আছো বলো তো এখানে? এখনো 160 জন আছে, যেখানে ছিল হচ্ছে 245 জন। ঠিক আছে, অযথা এতগুলো স্টুডেন্ট, এমনকি 160 জনের ভিতরে আমি মনে হয় কমপক্ষে 20-30 জনকে আছি যাদের আমি এখনো কোড শেয়ার করি নাই, কিন্তু তোমরা তার অনেকেই যুক্ত হয়ে গেছো। কারণ মানে কি বলবো যে মানে কি, আসলে আর কিছু বলার নাই আমার। যেখানে আমরা ধর্মকেই ঠিক মতো ফলো করি না, সেখানে তো এই জায়গাগুলোতে তো ফলো করার কথাই আসে না। হ্যাঁ, কারণ এখানে তোমরা অনেকেই যুক্ত হও এই গুগল ক্লাসরুমে যারা এখানকার স্টুডেন্টই না। আমাকে এতগুলোকে খুঁজে বের করা ইয়া করা একটু কঠিন হয়ে যায়। তোমরা হয়তো বা কারো মাধ্যমে বা কাউকে তোমরা গুগল ক্লাসরুমের কোডগুলো শেয়ার করো। এমনও আছো তোমরা হয়তো বা, যে তোমাকে যে কোডটা দিয়েছি তুমি তোমার অন্য বন্ধুকেও দু একজনকে কোড শেয়ার করে দিয়েছো। তাতে তারা কি হয়, ওই কোড ব্যবহার করার মাধ্যমে তারা আবার এই গুগল ক্লাসরুমে যুক্ত হয়। তোমরা কি এগুলো জানো? বলো। প্রায় না হয়তো স্যার। 10 থেকে 15-20 জন কিন্তু তোমাদের গতবার এখানে ছিলাম এরকম। তা আমি এখন ওই খুঁজে না বার করে আমি সবাইকে আউট করে দিয়েছি, তারপরে আমি এখনও দিচ্ছি, আবারও কেউ কেউ যুক্ত হয়েছে আমার কাছে মনে হয়েছে। কারণ আমি যতজনকে কোড শেয়ার করেছি তার থেকে বেশি এখানে স্টুডেন্ট আছে গুগল ক্লাসরুমে যুক্ত, কারণ কোড ছাড়া তো এখানে যুক্ত হওয়ার কথাই না। তারপরে যুক্ত হয়ে গেছো মানে কোডটা শেয়ার করা হয়েছে হয়তো বা। এটা আমি মানে কি বলবো, এটা নিয়ে আমার কোনো সমস্যা স্যার, নাই। হ্যাঁ। এখানে তো আপনি যে একটা করছিলেন, মানে অলরেডি, মানে অনলি টিচারই খালি অ্যাড করতে পারবে, বাকিরা তো অ্যাড, না মানে কোড মানে, দিলেও তো অ্যাড হওয়ার কথা না। না তো এটা তোমরা তো কোড কেমনে দিয়ে হয়? যুক্ত হও। আমি যে কোডটা শেয়ার করি সেই কোডের মাধ্যমে যুক্ত হও না? আমি তো যুক্ত করি না। আমি তো আর অ্যাপ্রুভও করি না। তোমাদের কোডটা দিলে তোমরা কিন্তু অটোমেটিক যুক্ত হয়ে যাও এখানে। আমি জাস্ট কোডটা স্যার দিয়েছি সবাইকে তোমাদের। কি কোড দেওয়া হয়ে গেছে? সবাইকে দেয় না, যে যে আমার কাছ থেকে চেয়েছে তাকে তাকে কোড দিয়েছি। কারণ যারা চায়নি আমি তাদেরকে মনে করবো যে তারা গুগল ক্লাসরুমে যুক্ত আছে ঠিক আছে, কিন্তু এখানে কোনোদিন ঢুকেই না। যে দরজাটা যে বন্ধ আছে তারা তারা বুঝতেই পারেনি, কারণ কি তারা তো এই রুমে আসেই না যে আদৌ লাগবে কিনা। ঠিক আছে, এই জন্য তোমাদের মেসেঞ্জার গ্রুপে যতজন আছো এখানে কিন্তু ততজন নেই। কারণ কি, তারা এখনো আসেইনি এখনো গুগল ক্লাসরুমের দিকে দেখার জন্য যে আমি পড়বো, আমি যে পড়াগুলো দিয়েছি সেই পড়াগুলো তো এখান থেকে নিতে হবে। তাদের কাছে প্রয়োজনই মনে হয়নি, এই জন্য আমাকে তারা মেসেজ দেয়নি। যারা মেসেজ দিয়েছে আমি তাদেরকে গুগল ক্লাসরুম শেয়ার করে দিয়েছি। আর একটা বিষয় হলো, বললাম যে এটা একটা বিষয়, একটা দ্বিতীয় ব্যাপার হলো, তোমরা নিজেদেরকে কতখানি চালাক মনে করো জানি না। টিচাররা সবসময় একটু বোকাই হয় স্টুডেন্টদের কাছে, বুঝতে পারছো? তারা মনে করো যে ওগুলা কোনো ব্যাপার না। তোমাকে আমি মেসেজ দিচ্ছি, তোমাকে ফিয়ের জন্য মেসেজ দিচ্ছি, 2-1 বার 2-3 মাসের মেসেজ দিই, কিন্তু তুমি সিন করেও তুমি আবার ওটাকে রিয়াক্টও করো না, কোনো কথা বলোও না। এটা হচ্ছে একটা ব্যাপার। তোমরা মনে করো যে এগুলো না করলে মনে হয় এমনি থাকতে পারবো। হ্যাঁ, তোমরা এত নিজেকে চালাক মনে করো। তোমরা হয়তো বোঝো না যে আমি তো তোমাকে গ্রুপ থেকে আউট করে দিতে পারি।
এটা তুমি কেয়ার করো না, তুমি মনে করো দিছে দিক, আমি সিন করে আর কিচ্ছু বলো না। আসলে ফিটা তুমি দিবা নাকি তুমি গ্রুপে থাকবা, নাকি তুমি থাকবা না, নাকি তুমি তোমার সমস্যা আছে তুমি পরে দিবা, এই অনেক কিছুই কিন্তু এখানে থাকে। তুমি একটা মেসেজ দিয়ে তো আমাকে জানাবা যে স্যার আমার একটু সমস্যা আছে, আমি ফিটা পরে দিব, বা দিবও না আদৌ, বা আমি গ্রুপে থাকবো না, এটাও বলার প্রয়োজন মনে করো না। অনেককে দেখছি যে আমি সিন করেছে কিন্তু কথা বলিনি, যখন আমি গ্রুপ থেকে আউট করে দিলাম তখন দেখলাম যে হ্যাঁ ঠিকই সে আবার আমাকে মেসেজ দিচ্ছে। এই দুটা বিষয় আমি যাচাই করার জন্য মেনলি তোমাদের গ্রুপ থেকে, মানে অন্তত গুগল ক্লাসরুম থেকে আমি আউট করেছি, যাতে অন্তত আমাকে তো মেসেজটা এখানে দাও। অনেকে মানে থাকে, অনেকে যে আপনার যে কোশ্চেন আনসার গুলো যেগুলো লিখে দেন আর কি, হুম এগুলো হুম। নেওয়ার জন্য অনেকে আর সেটা যুক্ত হয়ে থাকুক, থাকে। সমস্যা না, কিন্তু সে তো ফি দিবে কি দিবে না আমার কারণ কি, আমি তো তোমাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছি না এখন, তাই না? আমি তোমাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, নিচ্ছি কি যে অন্তত ফি দেখার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে রাখবো, কারণ সবাই ক্লাস করো না, এ পর্যন্ত আমি সবাইকে ক্লাসে আনতে পারিনি, এত সিস্টেম করলাম, কোনোটাই আমাকে আনতে পারিনি, বরং আমি আর চাচ্ছি না ওগুলো, যে ক্লাস করার সে করবে, যে ক্লাস করার না সে কখনোই করবে না। অতএব ওটা নিয়ে আমার টেনশন না, টেনশনটা হচ্ছে যে তুমি আসলে অ্যাক্টিভ আছো কিনা সেটা আমাকে জানা। এবং যদি মনে হয় যে তোমার 2-3 মাসের ফি দেওয়া হয়নি, আমি তোমাকে মেসেজ দিয়ে যে তুমি সিন করে কিছু বলছো না, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে তুমি থাকবা না। আরও কয়েকজন স্টুডেন্টের কথা শুনে আমি একটু কষ্ট পেয়েছি, যে যেটা বলা যায়, মানে তোমাদের কথাবার্তাগুলোতে মনে হয়েছে তোমরা এখনো মানে মানে কিভাবে কথা বলতে হয় সেটা শেখোনি। এটা হচ্ছে বড় কথা। আমি যে তোমাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দিব বা আউট করে দিব, এই কথাটা বলা কি আমার কাছে কি এটা মানায় না? আমি কি বলতে পারি না তো তোমাদেরকে যে আমি তোমাদের গ্রুপ থেকে আউট করে দিব? বলো তো, যদি তোমরা রেগুলার না হও, ফি না দাও, এটা কি বলতে এটা পারবো না আমি? জি স্যার পারবেন। আহ, অনেকে মানে কয়েকজনের কথা শুনে মনে হয়েছে যে এটা মনে হচ্ছে যে আমি টিচার হিসাবে আমি এই কথা তোমাদেরকে বলতে পারি না। তাহলে আমি তোমাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করব বলো তো? এটা নাকি আমার ইম্যাচুরিটি প্রকাশ করে। আমি যে একজন বড় মানুষ তোমাদের সাথে, এটা আমার একটা ইম্যাচুরিটি প্রকাশ করে। আমি এখনো ম্যাচিওর হতে পারিনি। এখন তোমরা বলো তাহলে আমার এখানে কি করা উচিত ছিল? মানে তোমাকে আমি কিছুই বলবো না, তুমি এখানে থাকবা, যা খুশি তাই করবা, ক্লাস করলে করবা, না করলে না করবা, ফি দিলে দিবা, না দিলে না দিবা, আমি তোমাকে কিছু বলতে পারবো না, বা তোমাকে যে আমি রিমুভ করবো এটা বলতে পারবো না। স্যার তাহলে ম্যাচুরিটি কি বলে শিখাই দিলেই তো হয়। তা সেটা আমি এরকম কথাও আমি শুনেছি, তাই এই জন্য আমি ভাবলাম যে হতে পারে আমি আসলে এখন ইম্যাচিওর, এখনো ম্যাচুরিটি অর্জন করতে পারিনি। মানে তুমি যা খুশি তাই করবা, তুমি গ্রুপে চুপটি মেরে থাকবা, তুমি ক্লাস করবা না, তোমাকে শাসন করতে যাওয়াটা আমার কাছে ইম্যাচুরিটি প্রকাশ করে। বুঝতে স্যার পারছো? অনলাইনে যে সেবাটা পাই স্যার রিয়েলিটিতে এরকম ভাবে অনেকেই পড়ায় না স্যার, টিচাররা তো অনেকেই আছে। তা মানে কি বলবো, আমি যথেষ্ট পরিমাণে তোমাদের অনেকের কাছ থেকে অনেক কথা পাচ্ছি, যে তোমরা তো একা একা, আমি তো সবাইকে ডিল করি, এই জন্য বোঝার চেষ্টা করি। আসলে অনেকে অনেক রকম থাকবে, এটা নিয়ে আমি মন খারাপ করি না, কিন্তু মাঝে মাঝে খারাপ লাগে যে এই স্টুডেন্টগুলো আসলে ভবিষ্যতে তো কি করবে, তারা তো এখন আচরণই শিখলো না। হ্যাঁ, কিভাবে কথা বলতে হয়, হ্যাঁ, তোমাদের ভিতরে সেগুলো এখনো তোমরা শেখনি, এই জন্য আমার কাছে খারাপ লাগে। এখন কেউ কেউ এমনটাও বলেছো যে স্যার আমি তো ফি দিতে পারবো না, এখন কি আমাকে গ্রুপে রাখবেন? এটা কেমন কথা বলো তো? রাসেল আমাকে বললো যে স্যার আমি আপনাকে ফি দিতে পারবো না এই মাসের, আপনি কি আমাকে গ্রুপে রাখবেন? স্যার এটা কি ভদ্র মানুষের কথা হতে পারে? না, আমি তো ভালো, এটা কি দোকানদারি পেয়েছো যে আমি তোমাকে এই 10 টাকা দিব, দিলে দেন, না দিলে থাকেন? এটা কি এরকম হয়? হলো। আবার এমনও করেছো যে তোমরা সরাসরি কথা, স্যার আমাকে আপনি আমাকে গ্রুপ থেকে রিমুভ করেছেন কেন? কোনো কথা নেই, সরাসরি স্যার আপনি আমাকে গ্রুপ থেকে রিমুভ করেছেন কেন? এটা কি জাতীয় টোন বলো? নর্মাল টোন না একটু হার্ড টোন? টোন তো অনেক কিছু শিখছো। অথরিটেটিভ স্যার, মানে নেগেটিভ টোন একটা, হ্যাঁ তোমরা বলতে পারো স্যার হাইপার আমার স্যার মনে হয় আমাকে হাইপার। আপনি রিমুভ করেছেন, অথবা হয়তো স্যার আমি একটু রিমুভ হয়ে গেছি কোনো কারণে, আমাকে একটু যুক্ত করতে পারেন। হ্যাঁ তুমি জানো যে আমি তোমাকে রিমুভ করেছি, তারপরেও কথাবার্তা মানে স্টুডেন্ট লাইফটা কি আসলে, তুমি তো তোমার লাইফ পরিচালনার জন্য শিখবা আচরণ, তাই না? তোমাকে আচরণ শিখতে হবে না, একজনের আচরণ দিয়ে আমি আরেকজনকে শেখাবো। হ্যাঁ এই কথাটা হয়তো যাই বলেছে সে হয়তো এখানে ক্লাসে থাকতেও পারো, আমি ডিরেক্টলি নাম বলছি না কাউকে, কিন্তু শেখানোর জন্য বলছি যে তোমাদের ভাষাগত ব্যাপারটা তো ভালো হতে হবে, তাই না? তোমরা এখন স্টুডেন্ট লাইফের ভিতরে আছো। আমি না হয় টিচার, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি আমার গ্রুপে থাকলে তোমার সাথে সম্পর্ক থাকলো, না থাকলে থাকলো না, এটা হতে পারে যে আপনার কথা আমি শুনবো কেন, কিন্তু তারপর যখন তুমি আমার অধীনে আছো, কিছু ম্যানার তো তোমাকে শেখাতে হবে আমার, যে তোমরা আমার সাথে এইভাবে কথা বলো, কিন্তু এই কথাগুলো মানায় না, সেই সময় আমি হয়তো রেফারেন্স দিচ্ছি না কে বলেছে, কিন্তু আমি বলছি তোমরা এইভাবে কথা না বলে
একটু ভদ্রতা ভাষায় কথা বলা যেতে পারে। হ্যাঁ, এখন তো যেটা হচ্ছে যে হেডমাস্টারকে মোটামুটি ঘাড় ধরে বার করে দিয়ে তো স্টুডেন্ট এখন চেয়ারও বসে যাচ্ছে। এটা কি একটা বিচার হতে পারে? হ্যাঁ, আমি জানি যে টিচার খারাপ, সে অনেক খারাপ হতে পারে, কিন্তু এটা কেমন করে হতে পারে যেরকমটা হচ্ছে বাংলাদেশে? এটা কি মেনে নিবা তুমি? সেই টিচারকে খারাপ বলেই তুমি মেনে নিবা যে এই ঘটনাটা ঘটুক? তাহলে একজন মানুষ খারাপ বলে কি আমি তাকে মেরে ফেলবো? এটা কি মেনে নিবা তুমি? বলো। না স্যার। তাহলে তার তো একটা নিয়ম থাকতে হবে, তাই না? একজন অপরাধ করেছে, অবশ্যই তার নিয়ম আছে। এখন তো সেই আইন হাতে তুলে নেওয়ার মতো অবস্থা বাংলাদেশের পরিস্থিতি এমনটা। হ্যাঁ, আইন আছে, অপরাধ করেছে, সে টিচার হোক, সে একজন হুজুর হোক, সে একজন পাদ্রী হোক, সে একজন প্রধানমন্ত্রী হোক, অপরাধ করেছে মানে তাকে শাস্তি দিতে হবে। এটাতে আমরা কখনো না বলি না, কিন্তু এমনটা নয় যে যে যার মতো শাস্তি দিয়ে দিবে। এটাকে বিশৃঙ্খলা তৈরি করে। হ্যাঁ, এটা ইতিহাস বলে এটা একটা বিশৃঙ্খলা তৈরি করে, যেটা অবশ্যই যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি বড় ধরনের বিশৃঙ্খলা হতে পারে। তো যাই হোক, আমি আশা করব তোমরা অন্তত এইগুলোর মাধ্যম দিয়ে শিখবা, এবং আচরণগত ব্যাপারটাও কিন্তু অনেকখানি জরুরি, যেটা তোমাকে তোমার কর্মক্ষেত্রে এবং ভালো জায়গায় পৌঁছাতে সাহায্য করবে, যেটা আমরা দেখতেছি। শুধুই পড়াশোনা করে গেলে লাভ হবে না, পড়াশোনা করে কিচ্ছু হবে না যদি তোমার আচরণ, কথাবার্তা, শব্দচয়ন এগুলো যদি ঠিক না হয়। টিচাররা মারবে, টিচাররা গালাবে, টিচারকে একটু জোরে ভাষায় কথা বলবে, এটা যদি না থাকে তাহলে তো স্টুডেন্টরা ভয় পাবে না। সৃষ্টিকর্তা তো নরক সৃষ্টি করে রেখেছেন না? দোজক বা নরক সৃষ্টি করে রাখছে কেন বলো? উনি তো শুধু বেস্ট সৃষ্টি করে রাখতে পারতেন। একটা ভয় থাকতে হবে না? ভয় তো একটা মোটিভেশন, পজিটিভ মোটিভেশন অনেক ক্ষেত্রে ভয়। তাহলে সেটা থাকতে হবে। হ্যাঁ, তো এই জন্য তোমাদের গ্রুপ থেকে রিমুভ করে দিব, কিন্তু আমি রিমুভ করি বলি, কিন্তু অন্তত 1-2 মাস না যাওয়া পর্যন্ত আমি কাউকে রিমুভ করি না। হ্যাঁ, যে ফি সে না দিক, তারপরে আমি তাকে রেখে দিই, যে হয়তোবা কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু সেই সমস্যাটা যদি তোমরা আমাকে জানাও তাহলে আমার জন্য ভালো হয়। এবং তোমাদেরকে প্রত্যেককে মেসেজ দিয়ে আমাকে জানতে হয় না, যে আমি প্রত্যেকে মেসেজ দিয়ে জানাচ্ছি এবং জানছি যে তোমার সমস্যাটা কি। সেই জায়গায় যদি তুমি একটু একটু মেসেজ না দাও, আমি মনে করি যে যতটুকু আন্তরিকতা আমি দেখাই, এটুকু আন্তরিকতায় কি আসলে আন্তরিকতার ঘাটতি হয়ে যাচ্ছে নাকি বেশি হচ্ছে? আমি একটু জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে, বলো। কারণ পড়ছো আমার কাছে যখন, নাকি আরো আন্তরিকতা দেখানো উচিত আমার? স্যার কোনটা আপনি উচিত? তো স্যার যত ছাড় দেন স্যার, এখন যারা প্রবলেম পড়তেছে স্যার এটা ওদেরই সমস্যা আসলে। প্রবলেম অধিকাংশেরই, বললাম তো, যে তোমরা ক্লাস করতেছো 80, 70, 80 জন ঠিক আছে, কিন্তু বাকি তাও দেখো 160 জন কিন্তু যুক্ত হয়ে গেছো। কারণ 160 জন তো ক্লাস করে না। হ্যাঁ, কারণ এর ভিতরে আজকে একজন আছে, কালকে নাই, কালকে একজন আছে, তারপরে নাই, এরকম। আমি তো আমার মতো চেষ্টা করি যতটুকু পারা যায়। হ্যাঁ, কোশ্চেন আনসার থেকে তৈরি করে দেওয়া, হ্যাঁ, যে এগুলো তৈরি করে দিয়ে তোমাদের এগুলোকে পড়ায় নেওয়া, এগুলো আমি চেষ্টা করি। আমি জানি হয়তোবা তোমরা আরো অন্য কারো কাছ থেকে অনেক সেবা পেতে পারো, আমি হয়তো এছাড়া দিতে পারবো না, এটা সম্ভব না। হ্যাঁ, এই চাকরি করে এত কিছু তোমাদের দেখভাল করা, এটা হয়তো বা সম্ভব হয়ে ওঠে না, বা আমি অত পারবো কিনা জানিও না। তবে আমার মতে যতটুকু পারি আমি চেষ্টা করি। এর থেকে যদি মনে হয় যে হচ্ছে না স্যার আপনার সাথে, তাহলে তোমরা অবশ্যই অন্য কারো কাছে দেখবা। আমার কাছে পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই, কারণ এখানে রেজাল্ট, কলেজ, হ্যাঁ, ইনকোর্স মার্ক কোনো কিছু আমার সাথে রিলেটেড না তোমাদের। অতএব ইউ আর ফ্রি, এবং এটা হচ্ছে মান্থলি ফি সিস্টেম। এমন না যে তুমি 3-4 মাসের ফি একবারে দিয়ে দিয়েছো এই জন্য তোমাকে থাকতেই হচ্ছে, এমনও না। অতএব তোমার 1 মাস ভালো লাগছে না, তুমি চলে যাবা, বা 2-4 দিন জয়েন হওয়ার পরেই তুমি যদি বলো স্যার আমার ভালো লাগছে না, আমি তোমার ফি ফেরত দিয়ে দিব, পুরোটাই ফেরত দিয়ে দিব। দিয়েছিও কয়েকজনকে, এতেও আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, টাকা পয়সা নিয়েও আমার কোনো আপত্তি নাই। তোমরা যদি বলো স্যার আমি দিতে পারতেছি না, আমার সমস্যা, তাও আমি বলি নাই যে আমি তোমাকে গ্রুপ থেকে রিমুভ করে দেব, আমি রেখে দিয়েছি। কিন্তু তোমাদের নিজস্ব মিনিমাম একটা দায়বদ্ধতা আমি আশা করি যে তোমরা অন্তত এগুলো করবা। কারণ ফি এর ব্যাপারটা টিচার স্টুডেন্ট রিলেশনশিপের মধ্যে আসাটা আমার কাছে খারাপ লাগে, কিন্তু এটা যদি না থাকে তাহলে তো আবার তোমরা রেগুলার হবে না, সব কিছু মিলে একটা ঝামেলা। তো সেই হিসেবে এটা বলতেই হয়, গ্রুপ থেকে রিমুভ করে দিব এটাও বলতে হয়, কারণ এটা ভয় দেখানোর জন্য। একদম যে রিমুভ করে দিই তাও না, কিন্তু তারপরেও যদি তোমাদের কাছ থেকে এরকম কিছু কিছু কথাবার্তায় একটু ইরেসপন্সিবিলিটি মনে হয়, তাহলে একটু খারাপ লাগে যে এগুলো স্টুডেন্টরা কী করবে পরবর্তীতে। তো যাই হোক, সময় নষ্ট করলাম, সরি ফর দ্যাট। তবে এখনও যারা গুগল ক্লাসরুমে যুক্ত হওনি, যদি গ্রুপে থাকতে চাও তো ভালো, কারণ আজকের পর থেকে এই 160 জন যারা আমাকে এখানে দিয়েছো তাদের সাথে মিলিয়ে বাকিরা যারা এখনও গুগল ক্লাসরুমে যুক্ত হয়নি তারা ধরে নিব যে ইরেগুলার, ওদেরকে আমি মেসেঞ্জার গ্রুপ থেকে আউট করে দেবো এবার। কারণ মেসেঞ্জার গ্রুপ থেকে এখন কাউকে আউট করা হয়নি অতটা, যারা শুধু মেসেজ দেখেছে কিন্তু রেসপন্স করেনি, শুধু তাদেরকে আউট করা হয়েছে। এখন যারা গুগল ক্লাসরুমে আউট হবে না, মানে যুক্ত হবে না, মানে আমি প্রত্যেকের ইনবক্সে ঢুকবো, ঢুকে ঢুকে দেখবো যে আমার কাছ থেকে কে কে এখনো গুগল ক্লাসরুমের কোড চাইনি, তার মানে ধরে নিব যে তারা ইরেগুলার এবং তারা থাকবে না, তাদেরকে আউট করে দিব। অনেকভাবে আমাকে বিষয়গুলো দেখতে হয়। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে আমাদের পড়াতে সরাসরি চলে যাই। এখন আমরা পড়ছিলাম কি বলো?
স্কাইলার্কের আজকে দেখি আমরা শেষ করতে পারি কিনা কবিতাটি। বাকিগুলো কি রিভিশন করেছো? কোনো সমস্যা আছে? হলো কোনো সমস্যা নেই? আচ্ছা, এটা কোথায় গেল? শুরু হলো না। স্যার হ্যাঁ বলো। স্যার আপনি কি অ্যাডভান্স রিডিং রাইটিং এর পিডিএফ দিবেন? মানে আমি এর আগে আপনার গ্রুপে ছিলাম না, আমি আনসারের জন্য আসলে না, জানি না। আনসারের জন্য আমি কোনো পিডিএফ তো ওখানে দিচ্ছি না। ঠিক আছে। স্যার ওখানে কিছু কিছু মানে পাওয়া যাচ্ছে না, আচ্ছা, যেগুলো ব্রিফ পাওয়া যাবে কোশ্চেন না ওখানে। সেটা আমি দেখি যদি ম্যানেজ করে, আমি তো অবশ্যই দেখবো। যেগুলো পাওয়া যাচ্ছে না আমি তো অবশ্যই ম্যানেজ করে দেবো, ঠিক আছে। তবে একটু নিজে থেকে, আচ্ছা কারণ স্যার। এই রিডিং রাইটিং এর এই ব্যাপারটা কি, কারণ এগুলো তো কমন পাওয়ার আশাটা খুব কম। এই জন্য যদি আমি উত্তর লিখে দিই তোমরা ওর বাইরে আর পড়বা না বা নিজে থেকেও পড়ার চেষ্টা করবা না, এই জন্য ক্ষতিকর হয়ে যাবে। ওই জন্য যেগুলো কমন পাওয়ার আশা কম, নিজে থেকে লিখতে হবে, সেগুলো আমি দিই না, কারণ এতে তোমরা অন্তত একটু প্র্যাকটিস করবা নিজে থেকে। হ্যাঁ, এই জন্য আমি ওগুলো দিই না। তারপর যেগুলো একদম পাবা না আমি অবশ্যই ম্যানেজ করে দিব, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। স্যার বিশেষ করে স্যার রাইটিং স্কিলের ব্রিফ কোশ্চেন গুলা মানে কয়েকটা পাওয়া যাচ্ছে না। জি স্যার, রাইটিং স্কিলটার জন্যই বলতেছি, এটাই প্রবলেম। না, এগুলো তো তোমার রিডিং ইজ ফার্স্ট ইয়ারে পাওয়ার কথা, সব ফার্স্ট ইয়ারের কোশ্চেনগুলো ওগুলো সব। এখানে তো শর্ট কোশ্চেন যেগুলো আছে মানে অ্যাডভান্স রিডিং রাইটিং এর, ওখানে তো যেগুলো তোমার কোশ্চেন রিলেটেড, তাই না, সেগুলো তো সব ফার্স্ট ইয়ারেরই। এখানে তো নতুন কোনো কোশ্চেন নাই। স্যার আসলে হয়েছে কি, এক ছোট মানে জুনিয়র আর কি বইগুলো চাইছে, তো সব দিয়ে দিছি, ওরা জুনিয়রকে এত দিয়ে তাড়াতাড়ি দিছি। বই ইয়া করলে হবে? নিজের বই কখনো ফেলতে নেই অন্তত। স্যার একদম ফার্স্ট ইয়ার থেকে স্যার কোনো বই ফেলার দরকার নেই, কারণ তুমি তো পরবর্তী এমনও তো হতে পারে যে তুমি পরবর্তীতে টিচার হয়ে যাচ্ছ, তোমার বইগুলো দরকার আছে। আমি তো একটা বই ফেলিনি, যে বইগুলো আমার ইঁদুরে খাইছে আর তেলাপোকায় খাইছে, এগুলো বাদ দিয়ে এখনো একদম স্যার পুরো ফার্স্ট এতদিন ইয়ারের সব বই আমার কাছে আছে। স্যার এতদিন ছিল মানে এই পরীক্ষার আগে ওরা বলতেছে টাকার সমস্যা, বই কিনতে পারে নাই, মানে দিতে বইটা চাইতেছে। তো হ্যাঁ, ভাবলাম যে দিলে হয়তো ওর হেল্প হবে। হ্যাঁ, এখন ওগুলোতে তো আছে। এখন যদি তোমরা না রাখো তাহলে এখন আমি কি বলবো? ওকে। স্যার হ্যাঁ বলো। স্যার ওখানে হচ্ছে আমি আমার ফার্স্ট ইয়ারের বইটা আছে, তো ওখানে আমি কতগুলো দেখলাম যে মানে সবগুলো প্রায় 90% পাওয়া গেছে, আর মানে কয়েকটাগুলো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, যেগুলো পাওয়া যাবে না আমি যখন আসবো রিভিশনে তখন আমি দিয়ে দিব, টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে। এখন যে পড়াগুলো দিচ্ছি সেগুলো অন্তত শেষ করো। যা দিচ্ছি না, অনেকে আছো যা দিব না সেগুলো নিয়ে টেনশন, যা দেয়া হয়েছে সেগুলো নিয়ে ভাববেই না, ওগুলো পড়বেও না, শুধু যা দেই নাই সেগুলো নিয়ে টেনশন। ধারাবাহিকভাবে বলেছি তো যে 8-9 মাসের ভিতরে সবগুলো তোমরা গুছিয়ে পেয়ে যাবা, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো না। শুধু সময় মতো গিয়ে যেন এমনটা না হয় যে আগে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তুমি কোনোটাই পড়োনি। হ্যাঁ, পড়ে ফেলো। আগে তো কোশ্চেন আনসার দিতাম না, এখন তো তাও দিচ্ছি, এখন তো আমি রেডি করে দিচ্ছি পুরো, তাই না? কিন্তু তোমাকে তো পড়তে হবে, অতএব গুছিয়ে তুমি সবই পেয়ে যাবা, শুধুমাত্র পড়াটা ঠিক রাখবে। ওকে, কারণ আমাদের ড্রামা স্যার তো প্রায় আমাদের শেষের দিকে। এক্সাম কবে হতে পারে? হ্যাঁ বলো। স্যার আমাদের এক্সাম কবে হতে পারে? এই প্রশ্নের উত্তরটা আমি একদমই বিব্রত হই। এটা আমি বলতে পারি বলো? আজ পর্যন্ত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত কোনোদিন ডেট আমি বলতে পেরেছি যে এই দিন পরীক্ষা হবে তোমাদের? এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, যাতে বিষয়ে যখন খুশি হবে তখন নেবে। ওকে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না, এই প্রশ্নের উত্তর আমি কখনো দিতে পারি না, কারণ এটা নিয়ে কখনো সঠিকভাবে বলা যায় না যে কবে নেবে। অতএব পড়তে থাকো। পরীক্ষার রুটিন দেখা যাচ্ছে নভেম্বর পর্যন্ত তো অন্তত তোমাদের পরীক্ষা হচ্ছে না নাকি? জি স্যার। গতবার হয়েছিল ডিসেম্বরে, সেটা তো আগেই বলেছি, গতবার হয়েছিল ডিসেম্বরে। ডিসেম্বরের হয়তো মাঝামাঝি থেকে হয়েছিল, 11-12 এরকম থেকে শুরু হয়েছিল। তোমাদেরও দেখা যায় ওরকম সময়, যেহেতু নভেম্বরের প্রথম, এমনকি কিছু কিছু সময় রুটিন এদিক ওদিক হচ্ছে। ফার্স্ট ইয়ারের নভেম্বর পর্যন্ত পরীক্ষা। তার আজকেও তো চেঞ্জ হয়েছে ফার্স্ট ইয়ারের। ফার্স্ট ইয়ারের লাস্ট পরীক্ষা তো ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত, হ্যাঁ, তো তাহলে আমাদের তোমাদের 15-16 তারিখ পর্যন্ত তো পরে তো ছুটি হয়ে যাবে পুরো। তার মানে মনে করো যে ডিসেম্বরে যদি হয় 2-1টা হতে পারে, না হলে একদম জানুয়ারি চলে যাবে, তাই না? অতএব সময় জি পাচ্ছ, স্যার। এখন সময় পাচ্ছ। এখন বিষয়টা হলো যেগুলো হয়ে গেছে সেগুলো তোমরা একটু কভার করে নাও, হ্যাঁ, যাতে আমরা একবারে শেষ করতে পারি। একবারে তো সব তুমি পড়তে পারবা না, বা সব দিয়ে দিলেও তুমি পড়তে পারবে না। ধারাবাহিকভাবে দিচ্ছি আমি, ধারাবাহিকতা ফলো করতেছি, তোমরা সেই ধারাবাহিকভাবে যাও। হ্যাঁ, কারণ অলরেডি ড্রামার দেওয়া হয়ে গেছে, ড্রামার ব্যাপারটা আমি দেখে এখন রিভিশন করব, করে দেখবো যে কোনগুলো এখনো দেওয়া হয়নি, বাদ আছে। তোমরা বলতেছো ওটা দিয়ে পোয়েট্রিতে চলে যাবো। পোয়েট্রিও আমি আশা করি আগামী
2 সপ্তাহের ভিতরে সবগুলো তোমরা পেয়ে যাবা, একদম পোয়েট্রি শেষ হয়ে যাবে, অ্যাডভান্স রিডিং রাইটিং শেষ হয়ে যাবে, তারপরে আমরা হিস্ট্রিটা একদম পরীক্ষার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে পড়বো, কোশ্চেন আনসারগুলো দিয়ে যাবো, এই তো হয়ে যাবে, গুছিয়ে যাবে, শুধু তোমরা একটু পড়তে থাকো। আচ্ছা আচ্ছা এখন আমরা পড়েছিলাম কত দূর, এইটো বলো তো কত দূর পড়েছিলাম? স্যার 40 স্ট্যান্সা পর্যন্ত মেবি। লাস্ট এরিয়াটা বলে, কিন্তু 40 এটা আমার লেখা নেই। হ্যাঁ, এটা তো হেডেড নট ওখানে পঁয়ত্রিশ টেস্ট পর্যন্ত। করছিলেন, এখান থেকে শুরু করবো তাই না আমরা? লাইক এ পয়েট হিডেন। লাইক আ পয়েন্ট, ওকে সো উই ক্যান গো টু, এখন আমরা একটু বাদ দিই, আমি একটু এখন চলে যাচ্ছি আমাদের ইমাজিনেশন, এখন বাস্তবতা ফিরে আমরা আবার চলে যাই। আমরা কাকে নিয়ে কথা বলছি, কার সাথে কথা বলছে কবি? বলো কবি কার সাথে কথা বলছেন? একটা স্কাইলার পাখির সাথে তিনি কথা বলছেন, তাই না? এখন স্কাইলার পাখিকে তিনি কি দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি। Is the bird visible or not? ভিজিবল না, তিনি শুধু মানে ভয়েসই শুনতে পাচ্ছেন। হ্যাঁ, তিনি তার শুধু সুইট যে ভয়েস সেটা শুনতে পাচ্ছেন। The bird itself is not visible to the poet. The skylark is creating a melodious musical tone or melody that the poet can hear. সেটা তিনি শুনতে পাচ্ছেন, but he cannot see the bird. তিনি বার্ডটাকে দেখতে পাচ্ছেন না। So the poet is comparing the birds with different things or persons just to show the hiddenness of the bird. তাই তো বার্ডের যে গোপন, তাই তো লুকিয়ে থাকা, এইটাকে তিনি মেইনলি ব্যবহার করছেন বিভিন্ন ধরনের ইমেজ সিমিলে ব্যবহার করার মাধ্যমে। এবং তিনি তার সুরটাকে, তার মিউজিকটাকে তিনি তুলনা করেছেন অনেক কিছুর সাথে, এবং পাখিটাকে তুলনা করেছে যে যেমন করে স্টার দিনের বেলায় দেখা যায় না, ওইরকম ভাবে পাখিটাকে দেখা যাচ্ছে না, কিন্তু আমরা আইডিয়া করি যে না ওই জায়গায় স্টারটা আছে, তেমনি পাখিটাকেও কবি কল্পনা করছেন যে পাখিটা ওই জায়গাতে আছে, তাই না? এবং পাখির ওড়াটাকে কিভাবে তিনি কম্পেয়ার করছেন, এবং মানে কি পাখিটাকে তিনি কি বলে সম্বোধন করেছেন? পাখিটাকে সম্বোধন করেছেন ব্লাইন্ড স্পিরিট হিসাবে। দ্য স্পিরিট ক্যান নট বি সিন। এই যে আমরা যে বেঁচে আছি, আমরা কি আমাদের স্পিরিট দেখতে পারি? আমরা কি দেখতে পাচ্ছি আমার আত্মাটাকে? বলো, দেখতে পাই? দেখতে পাই না, কিন্তু তারপর তো আমরা ফিল করি যে স্পিরিট নামক কেউ কিছু একটা আছে। আমরা কি বিশ্বাস করি স্পিরিটে? স্পিরিটে বিশ্বাস করা মানে ভয়। জি স্যার, বিশ্বাস করি, কিন্তু আমরা তো হাতে দেখতে পাই না। যখন আমি মারা যাব, আমার স্পিরিটটা যে আমার শরীর থেকে বের হয়ে যাবে, এটা তো কেউ দেখতে পাবে না। সো ইট ইজ টোটালি ইনভিজিবল থিং। এবং সো দ্য পোয়েট ইজ সিমিলারলি terming the bird as blind spirit, and the spirit or the bird is singing so sweetly and so profusely, the poet is amazed and he has forgotten everything that is the source of disappointment or unhappiness to the poet. এবার তিনি ওই যে হিডেননেসটাকে তুলনা করছেন, কিভাবে দেখা যায় না, যেমন করে দেখা যায় না একজন পয়েটকে। আমরা এই যে কবিতা পড়ছি, মানে এই যে শেলির যে কবিতাটা পড়ছি, আমরা কি পয়েটকে দেখেছি? বলো, কখনো দেখেছি পয়েটকে? স্যার দেখছো পয়েটকে? জি না স্যার। কিন্তু তার থটকে তো আমরা পাচ্ছি, তাই না? তার থটকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাই বলছে লাইক আ পয়েট, তুমি হচ্ছে ঠিক ওই পয়েটের মতো, যিনি হচ্ছেন কি হিডেন ইন দ্য লাইট অফ থট, যে কিনা চিন্তার মানে গভীরতায় মগ্ন। লাইট মানে আলো বুঝবো না এখানে, লাইট মানে বুঝবো কি যে একটা প্রবাহ। তাহলে চিন্তার যে প্রবাহ, সেই প্রবাহের মধ্যে কবি ডুবে আছেন, তাই তো? মানে কি বলবো, এখানে ইনভিজিবল অবস্থায় আছেন, কিন্তু তারপরে তিনি কি করছেন? সিঙ্গিং হিমস আনবিডেন। কিন্তু তারপরও তিনি কি করে যাচ্ছেন? তার সেই কবিতা বা ছন্দ তিনি গেয়ে যাচ্ছেন। টিল দ্য ওয়ার্ল্ড ইজ রট টু সিম্প্যাথি উইথ হোপস অ্যান্ড ফিয়ার্স ইন হিডেড নট। তাহলে একজন কবি কবিতা লিখেই যান। আচ্ছা না, যে পাখি তার গান কে শুনছে আর কে শুনছে না, তার উপর ভিত্তি করে কি পাখি গান করে? বলো না, পাখি গান করে না কে শুনছে আর কে শুনছে না তার উপর ভিত্তি করে না। তার মন চাইছে
তাই সে গান করছে। যার শোনার সে শুনুক, যার শোনার না সে না শুনুক। ঠিক একইভাবে কবির যে তিনি তার চিন্তা ধ্যানে মগ্ন হয়ে তিনি তার হিম বা কবিতা লিখে যাচ্ছেন, গেয়ে যাচ্ছেন, বলতে till the world is wrought to sympathy with hopes and fears। তাহলে তিনি এই কাজটা করে যাবেন ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আশা, ভয় এভাবেই নিয়ে পৃথিবী চলতে থাকবে এবং পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত এটা চলতে থাকবে। এবং হয়তোবা পৃথিবী তার কবিতাতে কানই দিবে না, হিডেড নট, তার গান শুনবে না, তার কবিতা পড়বে না, তারপরও কবি কি হচ্ছে, তার গান তিনি গেয়ে যাচ্ছেন, ঠিক আছে? এবং এটা চলবে কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত পৃথিবীটা ধ্বংস না হচ্ছে। পৃথিবীটা যতদিন টিকে আছে ততদিন পর্যন্ত তিনি গেয়ে যাবেন, এই পৃথিবীর মানুষ তার গান শুনুক আর না শুনুক, তাই তো? তাহলে এটা হলো, তাহলে তিনি তো তুলনা করলেন কার সাথে? পয়েটের সাথে। যে পাখিটার হিডেননেস ঠিক ওই কবির মতো, যেমন কবি গুপ্ত অবস্থায় তার মনের চিন্তা ভাবনাগুলোকে মানুষের মাধ্যমে ছড়িয়ে দেয়, ঠিক একইভাবে স্কাইলার বার্ড লুকায়িত অবস্থায়, গুপ্ত অবস্থায় তার সুন্দর মিউজিক বা সুইট, তাই তো, মেলোডি দিয়ে তিনি পুরো পৃথিবীকে কি করে রেখেছেন? মোহিত করে রেখেছেন। হ্যাঁ, এবং এটা চলবে যতদিন পর্যন্ত তার জীবন থাকে। এতে অন্য কেউ তার গান শুনুক আর না শুনুক। অনেকগুলো কথা কিন্তু একটা সিমিলারিটি আছে, এই সিমিলারিটিগুলো বুঝতে হবে। এরপর হচ্ছে লাইক আ হাই বর্ন মেইডেন, তারপর তিনি তুলনা করলেন কার সাথে? হাই বর্ন মেইডেনের সাথে। হাই বর্ন মেইডেন আবার কে বলো তো? হাই বর্ন মেইডেন মানে কি? একটা কুমারী মেয়ে, যিনি হচ্ছেন হাই বর্ন। হাই বর্ন মানে তার যে মানে অ্যারিস্টট্যাটিক থেকে আছে, হ্যাঁ, উঁচু শ্রেণীর, তাই তো, বা হচ্ছে অ্যারিস্টট্যাটিক পরিবারে জন্মগ্রহণ করা কোনো মেয়ে। স্যার হাই সোসাইটিতে হাই বর্ন মেইডেন ইন আ প্যালেস টাওয়ার, যে থাকে কোথায়? একটা প্যালেসের টাওয়ারে থাকে। হ্যাঁ, বিশাল বিল্ডিং, বিশাল একটা টাওয়ার। অধিকাংশ ধনী পরিবারের সদস্যদের থেকে মানে বাড়ির আয়তনটা একটু বেশি, তাই না? দেখা যাচ্ছে আমাদের গরিব পরিবারে 5 সদস্য বিশিষ্ট একটা পরিবার, রুম আছে মাত্র 2টা। আর ধনী পরিবারে কি ঘটনা ঘটে? সদস্য আছে 3 জন, 5 তলা বিল্ডিং, এক একজনের জন্য 2টা করে রুম, কারোর সাথে কারো কথা হয় না। ব্যাপারটা এরকম না? এরকম বলা হচ্ছে যে লাইক আ হাই বর্ন মেইডেন ইন আ প্যালেস টাওয়ার সুদিং হার love laden soul in secret hour with music sweet as love which overflows her bower। তাহলে পাখিটাকে তুলনা করা হলো ঠিক ওরকম একজন মেইডেন বা একজন কুমারী মেয়ের সাথে, যার এখনো বিয়ে হয়নি, কিন্তু সে প্রেমে পড়েছে। হ্যাঁ, সে কি করতেছে? তার লাভ লেডেন সোলটাকে কি করছে? সুদিং করছে। সুদ মানে কি? শান্ত করার চেষ্টা করছে। প্রেমে পড়লে মানুষ একটু কেমন হয়ে যায় নাকি, ভ্রান্ত হয়ে যায়, দুঃখে থাকে, মিলানকলিক অবস্থায় থাকে, সবসময় তার সোলটাকে একটু শান্ত করার চেষ্টা করে। ঠিক ওইরকম, তাই বলতেছে যে তুমিও, পাখিটাকে বলতেছে তুমিও ঠিক ওইরকম কুমারী মেয়ের মতো, যে তার সুন্দর মিউজিক বা সুন্দর সুরেলা মিউজিক দিয়ে সে যেমন তার সোলটাকে শান্ত করার চেষ্টা করে, সুদ করার চেষ্টা করে, ঠিক ওইভাবে তুমিও কিন্তু মিউজিক ছড়িয়ে দিচ্ছ চারিপাশে। যেমন করে তার বাওয়ার বা তার রুমে, এই যে বলছে হুইচ ওভারফ্লোজ আর বাওয়ার। বাওয়ার মানে কি বলছে বলো তো? বাওয়ার দিয়ে কি বোঝায়? স্যার বাগান, বাগান। বাওয়ার তার বাগান হতে পারে, তার রুম হতে পারে, তার কক্ষ হতে পারে, ঠিক আছে? মানে যেখানে সে অবস্থান করছে সেটা চারপাশে যেমন সুইট মিউজিকে ওভারফ্লো হয়ে গেছে, ঠিক ওইরকম ভাবে তোমার মিউজিকে পুরো বাগান চারিপাশ কি হয়ে গেছে? ওভারফ্লো হয়ে গেছে। হ্যাঁ, এরকম ভাবে বলা হচ্ছে যে তোমার সুইট মিউজিক। স্যার এগুলা কি কবি বলছে অন্য কেউ বলছে? স্যার এর আগে যে কবির সঙ্গে কম্পেয়ার করা হলো, কোন কবির সাথে তুলনা করা হলো? স্যার এর আগের স্ট্যান্ডার্ডে যে বললেন, হ্যাঁ, এটা তো অন্য একজন কবির সাথে তুলনা করা হয়েছে, তাই না? এটা একজন পাখিকে কবির সাথে তুলনা করা হয়েছে। এই কবি বলতে কি আমাদের যে কবি লিখছেন তার সাথে তুলনা করা হয়েছে, নাকি যে কোনো কবির সাথে তুলনা করা হয়েছে? যে কোনো কবির সাথে। এটা কিসের সাথে তুলনা করা হয়েছে? কি কারণে?
স্যার কারণ স্যার কবিতা চিন্তাতে যাই আসে তাই লিখে স্যার কি শুধু কি পড়বে ওইটুকুর না সাথে? পড়বে এগুলো শুধু ওইটুকুর সাথে? আমি কিন্তু বারবার একটা কথা বলতেছি, সেটা তোমরা খেয়াল করতেছো না হয়তো। এই তুলনাগুলো কেন করা হচ্ছে? স্যার হিডেন যে ট্যালেন্ট হ্যাঁ, আছে এগুলা হাইলাইট হিডেননেস, করছে। গোপনীয়তার সাথে, মানে তাকে যে দেখা যাচ্ছে না, ইনভিজিবিলিটি, সেটা তার তুলনা করা হচ্ছে। যেমন করে কবিকে কি আমরা দেখি না, কিন্তু তার চিন্তাগুলো তো আমরা পাই, তাই না? জি স্যার। তেমনি ভাবে একজন কুমারী মেয়ে সেই বিশাল ওকে স্যার। টাওয়ারের উপরে বসে গান করতেছে বা মিউজিক শুনতেছে, তার মিউজিক আমরা শুনতে পাচ্ছি, কিন্তু মেয়েটাকে তো দেখতে পাচ্ছি না। তাহলে কি হচ্ছে, ওই মেয়েটাকে যেমন দেখতে পাচ্ছি না, তোমাকেও তেমনি দেখতে পাচ্ছি। তোমাকে বলতে কাকে বোঝাচ্ছে আমি এই জায়গায়? তোমাকেও আমি দেখতে পাচ্ছি না, তোমারটাকে, পাখিটাকে বোঝাচ্ছে, তাই না? এখানে যতগুলো সিমিলি ইউজ করা হয়েছে, প্রত্যেকটা সিমিলি তো তুলনা করা হচ্ছে কার সাথে? সিমিলি দেখানো হচ্ছে কার সাথে? পাখির গোপনীয়তা এবং তার সুইট মিউজিক, এই দুটো জিনিসকে তুলনা করার জন্য একই কথা তিনি বিভিন্ন জনের সাথে তুলনা করে দেখালেন, যে একই সাথে তুমি হিডেন আর একই সাথে তোমার সুইট মিউজিক চারিপাশে কি করে রেখেছে? মোহিত করে রেখেছে। এই দুটো জিনিস বোঝানো হচ্ছে। আর তুলনাটা করছে কে? এই কথাগুলো বলছে কে? স্যার কবি। কবি বলছে। কবি। হ্যাঁ, তাহলে এগুলো সিম্পলি না বুঝলে পারে হবে? এত জটিল করে ভেবে তুমি আড়াল করে ফেললে হবে না তো। এই কথাগুলো তো কবি বলছে, বারবারই তো বলা হচ্ছে। এবার কি বলা হচ্ছে দেখো, লাইক আ গ্লো ওর্ম গোল্ডেন, একটা গ্লো ওর্ম, ওর্ম বুঝো তো? জোনাকি পোকা। একটা পোকা, তাই তো? হ্যাঁ, ওর্ম মানে পোকা মনে করো, যেটা হচ্ছে কি গোল্ডেন কালারের। অনেক সময় ছোট ছোট পোকা দেখছো না ঘাসের ভিতরে, দেখছো কখনো? কি সুন্দর, হ্যাঁ, গোলাপি, তারপর কখনো বেগুনি কালারের বিভিন্ন পোকা দেখবা যে ওই পাতার ভিতরে বসে আছে বা গাছে আছে। ছোটবেলায় খুব খেলতাম এগুলো নিয়ে। তো এরকম বলছে ওই পাখিটাকে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক পোকা আছে, যেটা পোকাটা দেখা যাচ্ছে না কিন্তু তার গন্ধ চারিপাশে ছড়িয়ে পড়ছে। এরকম পাখি আছে, পোকা আছে না কিছু, যে কোনো কিছুর সাথে স্পর্শ করলেই ওর গা থেকে এক ধরনের গন্ধ ছড়িয়ে পড়ে। জি স্যার। তা জি স্যার। ওই পোকাটাকে দেখতে পাচ্ছি না কিন্তু তার গন্ধ আমরা পাচ্ছি। একইভাবে জোনাকি পোকা, আমরা তো পোকাটাকে দেখতে পাই না কিন্তু তার লাইটটা তো দেখতে পাই, তাই না? তার লাইট আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক ওইরকম ভাবে বলতেছে যে তুমি হচ্ছে ঠিক অনেকটা ওই গ্লো ওর গোল্ডেনের মতো, ইন আ ডেল অফ ডিউ। ডেল মানে কি? মানে স্থান, বাসা। ডিউ মানে কি? শিশির, তাই তো? শিশির। তার মানে কি শিশির পড়েছে এমন পাতা, তাই তো? এই পাতার নিচে তুমি চুপচাপ বসে যেমন করে চারিদিকে আলো ছড়া, ওই যে স্ক্যাটারিং। স্ক্যাটারিং মানে কি? ছড়িয়ে দেওয়া। আনবিহোল্ডেন, তাহলে তোমাকে দেখা যাচ্ছে না, তুমি হচ্ছে আনবিহোল্ডেন, তোমাকে দেখা যাচ্ছে না কিন্তু তুমি ছড়িয়ে যাচ্ছ। কি ছড়িয়ে যাচ্ছ? ইটস এরিয়াল হিউ। হিউ মানে কি? আভা, রং, তাই তো? একটা মানে একটা রঙের যে একটা আভা, সেটা তুমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছ। এরিয়াল কেন বলা হচ্ছে? তো এরিয়াল মিনিংটা কি? এরিয়াল হিউ, হোয়াট ইজ দ্য মিনিং অফ এরিয়াল? তো বাতাসের সাথে অ্যান্টেনা। হ্যাঁ, এরিয়াল মানে হচ্ছে যে জিনিসটা কোনো এই যে ওয়েভ লেন্থের মাধ্যমে ছড়িয়েছে। কি ব্যাপার করে স্যার অ্যান্টেনার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কপি করলাম না কি করলাম? স্যার বাতাসে যে ভয়েসটা আসে তাই বুঝাইছে নাকি? শুধু বাতাস বললে একটু মিস্টেক হয়ে যাবে, যেটা সবসময় বাতাসকে ইয়া করে না, ঠিক আছে তো? দেখো, বাতাস এগুলো হচ্ছে বিলঙ্গিং টু দ্য এয়ার, কিন্তু রং কি সবসময় বাতাসের উপর দিয়ে যায়? বাতাস না থাকলে কি রং চারিদিকে ছড়িয়ে যায় না? বলো। মানে মোটামুটি আমাদের বাতাসের সাথে চলমান যে ওয়েভলেন্থ, তাই তো, এইটাকে ভিত্তি করে যে জিনিসটা চারিপাশে অটোমেটিক ছড়িয়ে যায়। যেমন আলো, আলো কিসের উপর ভিত্তি করে ছড়িয়ে যায়? আলো কিভাবে ছড়ায়? রশ্মির মাধ্যমে। হ্যাঁ, তাহলে দেখাচ্ছে ওইরকম ভাবে। তাই বলছে এরিয়াল মানে যেটা চারিদিকে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, এরকম। তারপর স্ক্যাটারিং ইটস এরিয়াল হিউ কিসের মাধ্যমে? কিসের মধ্যে? অ্যামং দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রাস, সেটা ফুলের মধ্যে অথবা ঘাসের মধ্যে। হুই স্ক্রিন ইট ফ্রম দ্য ভিউ, যে ঘাস বা ফুল কি করে? স্ক্রিন মানে কি? বাধা সৃষ্টি করে এই আলোটা বা হিউটাকে আমাদের ভিউ থেকে। তাহলে যে ফুল, যে ঘাস আমাদের দৃষ্টি থেকে তোমার এই এরিয়াল হিউগুলোকে স্ক্রিন করে রাখছে বা হচ্ছে আড়াল করে রাখছে,
সেখানে তোমাকে দেখা যাচ্ছে না, কিন্তু তোমার ওই হিউটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে সেখানে তোমার অবস্থান। ঠিক দেখো, এই শব্দটা কিন্তু সব জায়গাতে আছে, আনবিহোল্ডেন, তারপর হচ্ছে কি সিক্রেট, হিডেননেস কোন শব্দগুলো দিয়ে বোঝাচ্ছে? দেখো এখানে হচ্ছে কি আনবিহোল্ডেন, এখানে আছে কি সিক্রেট, এখানে কি কি আছে হিডেন। তো এই সবগুলো ওয়ার্ড দিয়েই একটা জিনিসই উদ্দেশ্য কবির, যে তোমার হিডেননেসটাকে প্রকাশ করার সাথে সাথে, হিডেন মানে কি পুরো টোটালি হিডেন, নাকি সামহাউ উই ক্যান ট্রেস দ্য এক্সিস্টেন্স অফ দ্যাট বার্ড অর ওয়ার্ম অর দ্য পয়েট। আমরা কি এক্সিস্টেন্স বুঝতে পারি না? এই যে কবিতাটা যে লিখেছে, কবি কি আদৌ পৃথিবীতে ছিল? বলো, আমরা কি তার অস্তিত্বের কথা বুঝতে পারি না তার কবিতা পড়ে? যে আমাদের শেলি বলে একজন কবি ছিলেন, যে তিনি এই কবিতাটা লিখছেন, ছিল স্যার। কিন্তু তাকে তো আমরা লিখছি না, তাই না? তাই বলছে এক্সিস্টেন্সটাকে আমরা বুঝতে পারছি কারো আলোর মাধ্যম দিয়ে, কারো গন্ধের মাধ্যম দিয়ে, কারো তার চিন্তার প্রবাহের মাধ্যম দিয়ে। তাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তার এক্সিস্টেন্সটা বুঝতে পারছি, এবং তার এক্সিস্টেন্সটা শুধুমাত্র এক্সিস্টেন্স নয়, রাদার ইনফ্লুয়েন্সিয়াল এক্সিস্টেন্স, যে তার একটা প্রভাব আছে, যে জিনিসটা চারিপাশে একটা প্রভাব বিস্তার করেছে। ঠিক তোমার অবস্থাও ওইরকম, পাখিটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, আবার দেখো বলছি লাইক আ রোজ এমবাওয়ার্ড, ঠিক একইভাবে কিছু ফুল আছে যে হচ্ছে কি এমবাওয়ার্ড হয়ে আছে, চারিপাশে ঢেকে আছে ইন ইটস ওন গ্রিন লিভস। দেখো এত সবুজ পাতা, যে একটা রোজ কি হয়ে গেছে, পুরো এমবাওয়ার্ড হয়ে গেছে, ঢেকে গেছে, কিন্তু তাই বলে কি আমরা অস্তিত্ব বুঝতে পারছি না এই ফুলটার? কিসের মাধ্যমে? বাই ওয়ার্ম উইন্ডস, যেখানে উষ্ণ বাতাসে ডিফ্লাওয়ার্ড, হ্যাঁ ফুল, হ্যাঁ ফুলের ভিতর থেকে কি কি হচ্ছে, এক ধরনের গন্ধ বেরিয়ে আসতেছে, ডিফ্লাওয়ার্ড হয়ে গেছে, যে ফ্লাওয়ারে আটকে ছিল সেই গন্ধটা কি হচ্ছে, ডিফ্লাওয়ার হয়ে গেছে। টিল দ্য সেন্ট ইজ গিভস, যতক্ষণ না পর্যন্ত কি হচ্ছে তার সেন্টটা বেরিয়ে আসছে, তাহলে ডিফ্লাওয়ার হয়ে যাচ্ছে, মানে কি তার যে পাপড়িগুলো কি হচ্ছে চারিদিকে বাতাসে ছড়িয়ে পড়তেছে, সাথে সাথে তার সেন্টটাও চারিদিকে, দেখো ইট কিপস মানে কি সেন্ট যেটা সৃষ্টি করছে সেটাও চারিদিকে ছড়িয়ে পড়ছে। মেক্স ফেইন্ট উইথ টু মাচ সুইট দোজ হেভি উইংড থিভস, দেখো কি একটা জটিল ফ্রেজিং। হ্যাঁ দেখো তো এখানে তোমরা কি বুঝতে পারছো সেন্টেন্সের মিনিংটা কি বোঝালো? টিল দ্য সেন্ট ইট গিভস মেক্স ফেইন্ট, যতক্ষণ না পর্যন্ত এই ফুল থেকে বেরিয়ে আসা যে গন্ধ বা সেন্ট ফেইন্ট করে না দেয়। কাকে ফেইন্ট করার কথা বলা হচ্ছে? বলছে উইথ টু মাচ সুইট, মানে অতিরিক্ত মিষ্টতাই কাউকে ফেইন্ট করে দেওয়া। এমন আছে না যে অতিরিক্ত কিছু খাইলে পরে আমাদের মাথা ঘুরে যায়, অতিরিক্ত মিষ্টি খাইলে কারো মাথা ঘুরে। হ্যাঁ ওরে বাবা মেঘ ডাকতেছে, কারো কি মিষ্টি খাইলে মাথা ঘুরে? বেশি বেশি মিষ্টি খাইলে পরে? স্যার শরীরটা খারাপ। হ্যাঁ স্যার। এরকম বলতেছে যে যতক্ষণ না, তাহলে হচ্ছে কি যে গ্রিন লিভসের ভিতরে ঢেকে থাকা যে রোজ, সেই রোজ থেকে ওয়ার্ম উইন্ডের কারণে এক ধরনের সেন্ট বেরিয়ে আসছে, যে সেন্টটা কি করছে দোজ হেভি উইংড থিভসকে ফেইন্ট করে দিচ্ছে পুরো। তার যে অতিরিক্ত সুইটনেসে, মানে এত সুন্দর গন্ধ, যে সুন্দর গন্ধে এই হেভি উইংড থিভস গুলো ফেইন্ট হয়ে যাচ্ছে। এই হেভি উইংড থিভস কি? ফুলের চারপাশে কি ঘোরে বলো তো মধু সংগ্রহের জন্য? মৌমাছি। স্যার মৌমাছি। হ্যাঁ ওই মৌমাছিকে বোঝানো, তাই তো? ওদেরকে থিপ বলা হচ্ছে কারণ তারা মধু চুরি করে, ফুলের মধু চুরি করে নিয়ে যায় নিজের স্বার্থে। তাই বলছে দোজ হেভি উইং থিপস, যতক্ষণ না তারা ফেইন্ট, মানে তারা এত সুইটনেস পাচ্ছে যে সুইটনেসে তারা পুরো মানে ফেইন্ট হয়ে গেছে। তাই এখানেও ঠিক ওইরকম একটা রোজের কথা হলো, যে রোজেরও এরকম একটা প্রভাব রয়েছে, যদিও সে হিডেন রয়েছে চারিপাশে গ্রিন লিভসে বা সবুজ পাতাতে, তারপরও তার সুন্দর সেন্ট এই বাতাসের কারণে চারিদিকে ছড়িয়ে পড়ছে। এবং ছড়িয়ে পড়ার প্রভাবটা কি, যে এই মৌমাছিগুলো অতিরিক্ত সুইটনেসে পুরো ফেইন্ট হয়ে যাচ্ছে। এরকম কথা। তাহলে এখানে কয়টার সাথে তুলনা করা হলো টোটাল? প্রথমে পয়েট, তাই তো, তারপর হচ্ছে কি মেইডেন, তারপর হচ্ছে কি ওয়ার্ম, তারপর হচ্ছে রোজ। এই চারটার সাথে মেইনলি তিনি কি করলেন, স্কাইলারকে তুলনা করলেন, জাস্ট টু শো দ্য হিডেননেস বাট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য
ইনফ্লুয়েন্স, গ্রেটার ইনফ্লুয়েন্স, এটাও তিনি প্রকাশ করলেন। এবার তাহলে প্রথম পার্টটা ছিল হচ্ছে কবি ব্যাপক প্রশংসা করেছেন, তাকে কেন ব্লাইন্ড স্পিরিট বলা হয়েছে সেটা। তারপরে তার হিডেননেসটাকে কম্পেয়ার করা হলো কয়েকটা সিমিলি ব্যবহার করে, 4টা সিমিলি এখানে ইউজ করা হয়েছে। এরপর তিনি তার মেইন কথাগুলো বলবেন। দেখো, সাউন্ড অফ ভেনারেল শাওয়ার্স অন দ্য টুইঙ্কলিং গ্রাস, রেইন অ্যাওয়াকেন্ড ফ্লাওয়ার্স, অল দ্যাট এভার ওয়াজ জয়াস ক্লিয়ার অ্যান্ড ফ্রেশ, দাই মিউজিক ডাথ সারপাস। চিন্তা করো, মানে তোমার যে মিউজিক, এই দাই মিউজিক বলতে কার মিউজিককে বোঝানো হচ্ছে? তোমার যে মিউজিক, সেই মিউজিকও কি করে দেয়? সারপাস করে দেয়, কাউকে কি পেরিয়ে যায়, কুপঘাত করে দেয়, মানে পরাজিত করে দেয়। কাউকে? কাকে পরাজিত করে দিচ্ছে? ওই সেই টুইঙ্কলিং গ্রাস, রেইন অ্যাওয়াকেন্ড ফ্লাওয়ার্স, যেগুলো কি ছিল? দ্যাট অল দ্যাট ওয়াজ, দেখো, এভার জয়াস ক্লিয়ার অ্যান্ড ফ্রেশ, মানে যে ফুলগুলো বৃষ্টি পেয়ে, বৃষ্টিতে, দেখো, রেইন অ্যাওয়াকেন্ড মানে কি? যেগুলো একসময় গ্রীষ্মের তাপদাহে শুকিয়ে গিয়েছিল, সেই ফুলগুলো বৃষ্টি পাওয়ার কারণে যে আবার পুনরায় জেগে ওঠে, সেই জেগে ওঠা জয়াস, ক্লিয়ার এবং ফ্রেশ ফ্লাওয়ারগুলোকেও তুমি তোমার এই সুন্দর মিউজিকের যে প্রভাব, সেই প্রভাব দিয়ে তুমি ওদেরকে পরাজিত করে দাও। মানে ফুল এবং মিউজিক, তাহলে কোনটা বেশি শক্তিশালী এখানে? ফুলের বিউটি নাকি সুইট মিউজিকেও? তোমার ফুলের যে ফুলগুলো একসময় জয়াস ছিল, ক্লিয়ার ছিল, ফ্রেশ ছিল, সেই ফুলদের থেকেও তোমার মিউজিক হচ্ছে আরো বেশি প্রভাবশালী, আরো বেশি উন্নত এবং স্ট্রং, কারণ তুমি এই ফুলগুলোকেও পরাজিত করে দিচ্ছ। তাই বুঝে দেখো, সাউন্ড অফ ভেনারেল শাওয়ার্স, এই সাউন্ড অফ ভেনারেল শাওয়ার মানে হচ্ছে বৃষ্টির পড়ার যে সাউন্ড। শাওয়ার মানে কি জায়গায় বলো তো? বৃষ্টি নাকি? সাউন্ড অফ ভেনারেল শাওয়ার্স, সেই শাওয়ার পড়ছে কোথায়? অন দ্য টুইঙ্কলিং গ্রাস অ্যান্ড রেইন অ্যাওয়াকেন্ড ফ্লাওয়ার্স। তাহলে যে শাওয়ার বা বৃষ্টি পড়ছে টুইঙ্কলিং গ্রাসের উপর, মানে যে ঘাসের উপরে হয়তো ছোট ছোট অনেক ফুল ফুটে আছে, যে ফুলের কালারগুলো এত বাতাসে দুলছে যেন টুইঙ্কলিং করছে। এই টুইঙ্কলিং আমরা পেয়েছি নাম কোথায় বলো তো? কোন কবিতাতে যে ফ্লাওয়ারগুলো টুইঙ্কলিং করছে? ড্যাফোডিলস। আই ওয়ান্ডার লনলি নাকি? আই ওয়ান্ডার লনলি এজ এ ক্লাউড, ওরকম। তাই বলছে এইভাবে তোমার প্রভাবটা ব্যাপক, যাতে একটা সুন্দর ফুলও পরাজিত হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের এদিকে বজ্রপাত করা শুরু করছে না? আবহাওয়া কি খারাপ ওদিকে তোমাদের? না স্যার, না স্যার, ঠিক আছে। ঠিক আছে, আমাদের এদিকে তো না দেখা যাক বিদ্যুৎ আবার চলে যায় কিনা সটাস করে। না স্যার, মেক করছে না? ওকে, তাই বলছে দেখো, ভার্নাল অর্থ কি? শব্দ। ভার্নাল, তাই তো? ভার্নাল মানে কি? শব্দ। সাউন্ড মানে শব্দ। এই যে ভার্নাল, দেখো কি ব্যাপার, একবার এক কাজ করে তো আরেকবার হয় না। দেখো, ভার্নাল বলতে কি বলতে যাচ্ছে? ঋতুভিত্তিক। দেখো তো কোন জায়গায় বলছে? অফ ইয়ার অ্যাপ্রোপ্রিয়েট টু স্প্রিং, মানে বসন্তের সাথে সম্পর্কিত। দেখো বলছে দ্য ভার্নাল ফ্রেশনেস অফ দ্য ল্যান্ড। তাহলে ভার্নাল ফ্রেশনেস মানে যেটা বসন্তের সময় যে ফ্রেশনেসটা থাকে সেটাকে নির্দেশ করা হচ্ছে। ঠিক আছে, ঠিক এইভাবে এখানে তাহলে হচ্ছে কি ভার্নাল শাওয়ার বলতে তাহলে কোন ঋতুর বোঝাচ্ছে? ফুলগুলো সবচেয়ে বসন্তের, তাই তো? বলছে টিচ আস, অতএব বলছে আমাকে একটু শেখাও। স্পিরিট আর বার্ড, তুমি স্পিরিট হও, স্প্রাইট হও আর বার্ড হও, তুমি যে হও না কেন, তোমার যে শক্তি, তোমার যে ক্ষমতা। দেখো, এর আগে শেলি ফার্স্ট ইয়ারে কাকে এত শক্তিশালী বলেছিল বলো তো? কার কাছ থেকে শক্তি চেয়েছিলেন তিনি? ওয়েস্ট উইন্ডকে। আর এখন তিনি আবার বার্ডকে টার্ন করছেন যে টিচ আস, স্প্রাইট আর বার্ড, হোয়াট সুইট থটস আর দাইন। তুমি যে এত সুন্দর গান করো, এত সুন্দর গান গাইতে হলে তো মনে সুখ থাকতে হবে, তাই না? তাহলে তোমার মনে এত কি সুইট থট যে তুমি এই মনের সুখে এত সুন্দর গান করো?
I have never heard praise of love or wine that panted forth or a flood of rapture so divine. কারণ মানুষ এত সুমধুর গান করে তো হয় প্রেমে পড়লে আর নয় মাতাল হলে। তাহলে আমি কখন বলছি আই হ্যাভ নেভার হার্ড প্রেজ অফ লাভ, তোমার সঙ্গীতের যে মোহনা, তাই তো যে ছোঁয়া, এর ভিতরে যে সুইটনেস আমি পাচ্ছি, এত সুইটনেস তো আমি কখনো ভালোবাসার ওই লাভার বা প্রেমিকাদের প্রশংসাতেও দেখি নাই। অথবা আই হ্যাভ নেভার হার্ড ওয়াইন, তাই তো প্রেজ অফ ওয়াইন, কেউ ওয়াইনের প্রশংসায় মাতাল হয়ে এত সুন্দর করে মিউজিক, গান বা চিন্তা ভাবনা প্রকাশ করতে তো আমি কখনো দেখিনি। কারণ কি, প্রেজ অফ লাভ আর প্রেজ অফ ওয়াইন দ্যাট প্যান্টেড ফোর্থ দ্য ফ্লাড অফ র্যাপচার সো ডিভাইন। কারণ এই প্রশংসায় যখন মানুষ প্রভাবিত হয় তখন মেনলি তাদের উপরে এক ধরনের র্যাপচারাস বিষয় কাজ করে। র্যাপচারাস মানে বুঝো তো, কি করে বোঝাবো এগুলো, কথা বলো। হ্যাঁ, আনন্দের নাকি, মানে এক ধরনের আবেগীয় একটা ব্যাপার। হ্যাঁ, যে প্রথম যদি কেউ প্রেমে পড়ে, মনে করো প্রথম একজন প্রেমে পড়েছে আর সে তোমাকে হ্যাঁ বলে দিয়েছে, তখন কেমন হবে বলো? তো সেই ফিলিংটা মজা যদি তোমরা পেয়ে থাকো তাহলে বুঝতে পারবা মানে এটা দিয়ে কি বোঝাতে আছে। মানে কবি কত আবেগী হয়ে এই দুটো উদাহরণ দিয়েছে। যে মনে করো একজন, আমরা বুঝি নাই। বোঝোনি, তাহলে এখন কি করে বোঝাবো? তাহলে এখন তো এটাতে সেটা পড়ে একটু বুঝতে হবে, ঠিক আছে? কারণ ওয়াইনের আকাঙ্ক্ষা আর একটা হচ্ছে লাভের আকাঙ্ক্ষা, এই দুটা হচ্ছে কিন্তু খুবই স্ট্রং ফিলিং দান করে। কারণ কি, একজন যখন নেশা করে, তা যখন তার মধ্যে নেশা উঠে যায় তখন কেমন অবস্থা হয় বলো তো? সে আর কোনো কিছু খেয়াল করে না, তাই না? তার এখন তখন একটাই উদ্দেশ্য থাকে কি, যে কোনো মূল্যে ওই নেশা দ্রব্যটা আমাকে পেতে হবে, ঠিক আছে? ঠিক একইভাবে যে কেউ যদি প্রেমে পড়ে, সেটা তার প্রেমিক বা প্রেমিকার জন্য হোক, তার সান্নিধ্য পাওয়ার জন্য যে ধরনের আবেগ বা অনুভূতি ফিল করে, সেই ফিলিংয়ের কথা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। তাহলে ওই ফিলিংয়ের অবস্থায় যে একটা মানে স্ট্রং একটা ইমোশন কাজ করে, সেই ইমোশন আমি তোমার মানে সুরে বা মিউজিকে তার থেকে বেশি পেয়েছি। মানে এই প্রেজ অফ লাভ বা ওয়াইনেও এত সুইটনেস বা এত আবেগ বা ইমোশন আমি কখনো দেখি নাই। তাহলে তুমি তোমার কোন ইমোশনের মধ্যে আছো যে তুমি এত সুন্দর মিউজিক তুমি সৃষ্টি করতে পারতেছো? আচ্ছা, বাইরে থেকে কি সাউন্ড যাচ্ছে কোনো? মানে ব্যাপক মেঘ মানে ইয়া করতেছে, ঠিক আছে? সাউন্ড হচ্ছে, ক্লিয়ারলি শুনতে পাচ্ছ না, সেটা হলো কথা। জি স্যার, শুনতে পাচ্ছি, কোনো প্রবলেম নেই। আমার কাছে মনে হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ কিনা, কারণ আমি তো এদিকে শুনতে পাচ্ছি বেশি। ওকে, তাহলে দেখো এখানে কি বোঝানো হলো যে কতটুকু ডিভাইন, তাই তো? মানে ডিভাইনের সাথে তুলনা করে ফেলছে যে এত র্যাপচারাস, মানে বুঝছো তো, ফ্লাড অফ র্যাপচার। র্যাপচার মানে হচ্ছে আবেগ, স্যার উন্মাদনা। উন্মাদনা, ইয়েস, সুন্দর একটা শব্দ ইউজ করেছো। বারবার আসছে কিন্তু বলতেছি না। হ্যাঁ, খোলা। দেখো এই যে বলছে কি, আ ফিলিং অফ ইন্টেন্স প্লেজার অর জয়, হ্যাঁ, এক্সট্যাসি যেটা আমরা বলবো, এক্সট্যাসি, ইলেশন, মানে স্ট্রং জয় অর প্লেজার, ইন্টেন্স, তীব্র, সেগুলো হচ্ছে র্যাপচার। তা সেই র্যাপচারাস একটা ফিলিং যেন কবি বুঝতে পারছেন যে পাখিটার ভিতরে আছে, এই জন্য সে এত সুইট মিউজিক সৃষ্টি করতে পারছে। বলছে কোরাস, দেখো, হাইমেনিয়াল or triumphal chant matched with thine would be all but an empty vaunt। মানে ব্যাপারটা এরকম বলছে যে তোমার যে মিউজিক, এই মিউজিকের কাছে সেরা যে শিল্পীরা আছে তারাও কি করতে পারবে না যদি তুলনা করা হয় তোমার সাথে। বলছি ম্যাচ উইথ দাইন, যদি তোমার মিউজিকের সাথে যদি তুলনা করা হয় তাহলে কোরাস হাইমেনাল, দেখো এটা একটা মিথোলজিক্যাল ইয়া বলা হয়েছে, সেই কোরাসের মিউজিক দেখো, আমরা একটু দেখে আসি কি ব্যাপার কম্পিউটারের। দিচ্ছে এক জিনিস, আসতেছে আর এক জিনিস। স্যার আমরা এখন হিন্দি পড়বো। হ্যাঁ স্যার আমরা এখন হিন্দি পড়বো। দেখো হাইমেনাল কি, দেখো অফ অর কনসার্নিং ম্যারিজ, হ্যাঁ, বিশেষ করে মিথোলজিক্যাল সেন্সে। ওই যে আমরা ডিওনিসাস পড়েছিলাম না,
ডিওনিসাস পড়েছিলাম ওই যে ইয়ার সময় তো পড়েছিলাম মনে হয় ওই যে ওর টু দ্য ওয়েস্ট উইন্ডে এই দ্য গড অফ ম্যারিজ হাইমেন, এই অ্যাজ ইউ লাইক ইটও তো আমরা পড়লাম তাই না? যে হাইমেন গড অফ ম্যারিজ, আর বিবাহের সময়ে তাই তো যে গানটা করা হয় সেটা হচ্ছে হাইমেনাল। তো হচ্ছে হাইমেনাল কোরাস, মানে বিবাহের সময়ে গীত বলে যে, বলো। হ্যাঁ গীত। আচ্ছা, তো যাই হোক, হ্যাঁ সেই দেখো আগের যুগে বা বিশেষ করে আমরা আমাদের বাংলাদেশেও আছে যে বিয়ের সময়ে আনন্দ করে বা মানে বিশেষ করে যারা বর কোণে থাকে তাদের গ্রহণ করার জন্য এক ধরনের গান করা হতো তাই না? তাই সেই কোরাসটা ছিল কি খুবই সুইট। দেখো কোরাস হাইমেনাল সেটাও সুইট ছিল এবং ট্রায়াম্ফাল চ্যান্ট। এবং যখন আমরা কোনো কিছু বিজয় অর্জন করি, মনে করো আমরা স্টেডিয়ামে খেলা দেখতেছি, ভারত আর বাংলাদেশ খেলা হচ্ছে, বুঝতে পারছো? তো এখন বাংলাদেশ যদি জিতে যায় তখন কেমন হবে আমাদের বিজয়টা বলো? বাংলাদেশ জিতে গেলে আমাদের আবেগটা কেমন হবে? বলো, শুনতে পাচ্ছ নাকি অবস্থা? হ্যাঁ, মানে ওই আবেগগুলো একটু মনে করো, কারণ তো কবিতার সেন্সটা বুঝবা না। একদিকে হচ্ছে বিয়ের সময়ে আবেগ দিয়ে গান করা, তাই হচ্ছে হাইমেনাল কোরাস, আর একটা হচ্ছে ট্রায়াম্ফাল চ্যান্ট। ট্রায়াম্ফাল চ্যান্ট মানে কি বিজয় অর্জন করার পর আমরা যে চ্যান্টিং করি বা যে মানে স্লোগান দিই, সেইগুলো যে আবেগী, হ্যাঁ যে উল্লাস, সেই উল্লাসগুলো যতটুকু আমাদের কাছে আকর্ষণীয়, তোমার সাথে তুলনা করলে সেই আবেগগুলো হয়ে যাবে শুধু এমটি হর্ন, মানে একটা শূন্য চিৎকার করা। মানে এগুলোকে আর অতটা আকর্ষণীয় মনে হবে না তোমার সাথে তুলনা করলে। কারণ কি, আ থিং হোয়ার ইন উই ফিল দেয়ার ইজ সাম হিডেন ওয়ান্ট। কারণ তোমার সাথে তুলনা করলে মনে হবে এত আবেগীয় জিনিসের মধ্যেও কোনো না কোনো যেন গুপ্ত ঘাটতি রয়েছে, মানে আমাদের কাছে ততটুকু আকর্ষণীয় মনে হবে না। তাহলে তোমার মিউজিক এত স্ট্রং, এত সুইট, এত ইমোশনাল যে অন্য যত ইমোশনাল এবং আবেগীয় মিউজিক আছে সেগুলো তুলনা করলে পারে সেই মিউজিকগুলোকে আর মিউজিক মনে হবে না, মনে হবে তাই তো কোনো চিৎকার হইচই। বুঝতে পারছো? তাহলে কি প্রশংসা করতেছে, প্রশংসা তো একটা সীমা থাকতে হবে নাকি? স্যার অনেক পাম দিতেছে, অনেক পাম, সে তো ওয়েস্ট উইন্ডেও দিয়েছিল অনেক পাম, তাই না? এই সেই বলে পরে বলছে তুমি আমাকে দাও কিছু একটা দাও। এবার বলছে দেখো, সুতরাং এই যে মিউজিক তুমি কোথায় পেয়েছো, বলছে হোয়াট অবজেক্টস আর দ্য ফাউন্টেন্স অফ দ্য হ্যাপি স্ট্রেইন। তোমার এই সুন্দর মিউজিকের উৎস কোথায় গো? বলছে হোয়াট অবজেক্টস আর দ্য ফাউন্টেন্স, ফাউন্টেন্স মানে কি সোর্স, অফ দ্য হ্যাপি স্ট্রেইন, স্ট্রেইন মানে মিউজিক, তোমার এই সুন্দর মিউজিকের সোর্স কোথায়? হোয়াট ফিল্ডস আর ওয়েভস আর মাউন্টেন্স। দেখো উইলিয়াম ব্লেকে আমরা পড়েছিলাম না টাইগার টাইগার, যে তোমার এই শক্তির উৎস কোথায়, তাই না? তোমার যে ফায়ার, তোমার চোখে যে ফায়ার, সেই ফায়ার কোথা থেকে নিয়ে আসা হয়েছে, এরকম করে বলা হয়েছিল না? ঠিক একইভাবে বলছে তোমার এই হ্যাপি স্ট্রেইন বা হ্যাপি মিউজিকের সোর্স কোথায়, কোন ফিল্ড, কোন ওয়েভস বা কোন মাউন্টেন থেকে তুমি নিয়ে আসছো? হোয়াট শেপস অফ স্কাই আর প্লেন, কি তুমি কি কোনো আকাশ থেকে নিয়ে আসছো নাকি কোনো সমভূমি থেকে নিয়ে আসছো? হোয়াট লাভ অফ দাইন ওন কাইন্ড, নাকি তুমি কারো প্রেমে পড়ে এত সুন্দর মিউজিক করছো? ওন কাইন্ড মানে কি তুমি তোমার স্বজাতীয় পাখির কোনো প্রেমে পড়েই কি তুমি এত সুন্দর মিউজিক গাচ্ছ? হোয়াট ইগনোরেন্স অফ পেইন, নাকি আসলে দুঃখ বলে যে একটা জিনিস আছে এটা তোমার কাছে নেই বলেই তুমি এত সুন্দর মিউজিক সৃষ্টি করতে পারো? তাহলে হোয়াট ইগনোরেন্স অফ পেইন, ইগনোরেন্স অফ পেইন মানে কি দুঃখ সম্পর্কে জ্ঞান না থাকা, মানে কি দুঃখবোধ না থাকা। বলছে আসলে কি তোমার দুঃখবোধ নেই বলে তোমার মিউজিক এত সুইট, নাকি তুমি অন্য কোনো তোমার এই স্বজাতির প্রেমে পড়ে এত সুইট মিউজিক দিচ্ছ, নাকি তুমি কোথাও এগুলো পেয়েছো যেগুলো আমরা পাচ্ছি না? এগুলো বলা মানে কি ইনকম্পারেটিভলি, মানে ইন কম্প্যারিজন কি, যে পাখির যে হ্যাপিনেসটা, সেই হ্যাপিনেসের তুলনায় মানুষের হ্যাপিনেস কেমন, একদম তুচ্ছ বা ক্ষীণ, তাই না? তার মানে আমরা ওই সোর্সগুলো জানি না বলেই তো আমরা এত আনহ্যাপি, আর পাখি হয়তো বা ওই সোর্স জানে যার জন্য সে এত হ্যাপি। তাই বলছে তুমি কোথায় পেয়েছো এত ভালো হ্যাপিনেস, হ্যাঁ এত মানে কি স্ট্রং হ্যাপিনেস, আর এই হ্যাপিনেসেই তুমি এত সুন্দর মিউজিক তুমি সৃষ্টি করতে পারছো, মেলোডি সৃষ্টি করতে পারছো, আমাদেরকে একটু সেই মিউজিক দাও।
এইবার বলছে উইথ দাই ক্লিয়ার কিন জয়ান্স, বলছে তোমার এই তীক্ষ্ণ আনন্দে ল্যাঙ্গুয়ার ক্যান নট বি, সে আনন্দের মধ্যে কোনো ল্যাঙ্গুয়ার থাকতে পারে না। ল্যাঙ্গুয়ার মানে কি? অতিরিক্ত, সেগুলো থাকতে পারে না। শ্যাডো অফ অ্যানোয়েন্স নেভার কাম নিয়ার দি, আর বিরক্তির যে শ্যাডো বা ছায়া বা প্রভাব সেটা তোমার কাছে আসতেই পারে না। মানে তোমার মধ্যে কোনো বিরক্তি নেই, তোমার ভিতরে কোনো মানে কি অবসন্নতা নেই, ক্লান্তি নেই। কারণ কি? দাও লাভস্ট বাট নেভার নিউ লাভ স্যাড সেইটি, তুমি ভালোবাসো কিন্তু সেই ভালোবাসার মধ্যেও কোনো সেইটিটি নেই। দেখো স্যাডিটি মানে কি? দেখো স্যাডিটি মানে কি বলো তো? লাভ স্যাডিটি মানে ভালোবাসতে বাসতেও দিক বুঝে, ভালোবাসা মানের দিক বুঝতে পারলাম না, আবার বলো তো। ওই যে বলছে ভালোবাসা মানে দুঃখ, কি বলছে? লাভ স্যাড মানে দিক। স্যাডিটি মানে হচ্ছে কি? মনে করো তুমি মিষ্টি খাইতে খাইতে, তুমি মিষ্টি খুব পছন্দ করো, খাইতে খাইতে একটা সময় আসলে আর ভালো লাগে না। জি স্যার। মানে ওটা পূরণ হয়ে যাওয়া, মানে স্যার বিতৃষ্ণা স্যার উপযোগ কমে যাওয়া স্যার, অর্থনীতিতে যেটাকে মানে হচ্ছে মানে স্যাটিসফ্যাকশন লেভেলটা শেষ হয়ে যাওয়া। হ্যাঁ স্যার বিতৃষ্ণা চলে আসা, বিতৃষ্ণা চলে আসা, যার ভালো লাগতেছে না। হ্যাঁ, তো এরকম বলতেছে যে যে নেভার নিউ লাভ স্যাড স্যাটিটি, যে তুমি ভালোবাসো কিন্তু তোমার ভালোবাসার মধ্যে কোনো সীমা নেই। মূল কথা এটা, মানে যে ভালোবাসা কখনো শেষ হয় না। কিন্তু আমাদের মানুষের মধ্যে কি? আমাদের জীবনে অবসন্নতা আছে, ক্লান্তি আছে, দুঃখ আছে, আমরা ভালোবাসি এবং ভালোবাসাও একসময় শেষ হয়ে যায়। কিন্তু তুমি বলছে দাও লাভস্ট বাট নেভার নিউ লাভ স্যাড স্যাডিটি। সুতরাং মূল কথা হলো তোমার মধ্যে কোনো নেগেটিভ কোনো কিছুই নেই, তাই তো? তোমার আনন্দ পিওর আনন্দ, তোমার সুখ পিওর সুখ, নাকি? তোমার ভালোবাসা রিয়েল ভালোবাসা। অতএব এর ভিতরে আমাদের মতো কিচ্ছু খারাপ কিছু নাই। ওয়েকিং অর স্লিপ, দেখো আর আমরা জেগে থাকি আর ঘুমাই, যে মুহূর্তেই থাকি না কেন, দাও অফ ডেথ মাস্ট ডিম থিংস মোর ট্রু অ্যান্ড ডিপ দেন উই মর্টালস ড্রিম, or how could thy notes flow such a crystal stream? তাই বলছে সেটা waking or sleep, thou of death must dim things more true and deep than we mortals dream। বলছে কি? দেখো thou of death must dim things more true and deep than we mortals dream। দেখো মর্টালস মানে কি? কাদের বোঝানো হচ্ছে? আমরা মানুষেরা, নাকি? উই মর্টালস ড্রিম, আমরা যতটুকু না ভাবতে পারি তার থেকেও তুমি আরো, বলছে কি, ট্রু অ্যান্ড ডিপ, তুমি তোমার মৃত্যু সম্পর্কে তোমার যে জ্ঞান, তাই বলছে দেখো ওয়েকিং অর অ্যাজলিপ দাও অফ ডেথ মাস্ট ডিম থিংস মোর ট্রু অ্যান্ড ডিপ। জি স্যার। ওকে জি স্যার। তাহলে মৃত্যু তোমার কাছে যেমন সত্য এবং ডিপ মনে হয়, আমরা তাই বলছি কি আমরা মর্টালেরা সেটা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। মানে মৃত্যু আমাদের কাছে কেমন একটা খারাপ জিনিস, তাই না? মৃত্যুর কথা শুনলে আমরা দুঃখ পাই। কিন্তু অর হাউ কুড দাই নোটস ফ্লো, কিন্তু তোমার যে নোট, এই নোট মানে কিন্তু মিউজিক্যাল যে নোটকে বোঝানো হচ্ছে, হ্যাঁ, যে মেলোডিয়াস যে টোনকে বোঝানো হচ্ছে, ইন সাচ আ ক্রিস্টাল ট্রিম, কিন্তু এই সব কিছুর মধ্যেও তুমি এত পরিষ্কার এবং স্বচ্ছভাবে, হ্যাঁ, কীভাবে এত সুন্দর মিউজিক তোমার কাছ থেকে ফ্লো করতে পারে? তাহলে তুমি কি এই দুঃখ কষ্ট বোঝো না? তোমার কি আসলে দুঃখ কষ্ট নাই? বা মৃত্যু নামক যে ব্যাপারটা, সেটা কি আসলে আমরা যেভাবে মনে করি তোমার কাছে আসলে বিষয়টা কি তেমন না? বলো, আমাদের দুঃখের প্রধান কারণ কি বলো? দুঃখের প্রধান কারণই তো মৃত্যু, না? যে আমরা মারা যাবো, মৃত্যু নামক একটা সেন্স আসবে, এটাই আমাদের খারাপ। কিন্তু এগুলো তো হয়তো বা তোমারও আছে, কিন্তু এগুলো কি তোমাকে সে কষ্ট বা দুঃখ দিতে পারে না? তাহলে এগুলো জানার সত্ত্বেও হয়তো তুমি এর সত্যিকার মিনিংটা তুমি জানো, বা গভীর মিনিংটা জানো, এই কারণেই তুমি এত সুন্দর স্বচ্ছ ক্লিয়ারলি এত সুন্দর মিউজিক তুমি ক্রিয়েট করতে পারো। তাই বলছি, কিন্তু আমরা মানুষেরা কি করি? উই লুক বিফোর অ্যান্ড আফটার, আমরা আগে পিছিয়ে যেদিকেই তাকাই না কেন, অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট, এবং যা না তার জন্য আমরা কষ্ট পাই, দুঃখ পাই।
স্যার ক্রিস্টাল স্ট্রিম মানে কি? ক্রিস্টাল মানে স্বচ্ছ, স্বচ্ছ। এখানে স্ট্রিম মানে তো ঝর্ণা, এখানে কি ঝর্ণা বুঝবো নাকি প্রবাহ বুঝবো বলুন? আমি বললাম না যে স্বচ্ছ প্রবাহের মতো, আমি বললাম না কথাটা। মানে এখানে কোনো মানে যখন কেউ গান করে, মনে করো কেউ যদি একটা সুখের গান করে কিন্তু মনে মনে যদি দুঃখ হয়, মানে মনে করো গভীর দুঃখে সে আছে, সে কি সুখের গান করতে পারবে? বলো। তাই বলতেছে তুমি কিভাবে এত স্বচ্ছ সুন্দর ভাবে তুমি তোমার এই মিউজিক নোটগুলোকে ক্রিয়েট করতে পারো, তোমার ভিতর থেকে এত সুন্দর মিউজিক নোট কিভাবে ফ্লো করে? তার নিশ্চয় তোমার মৃত্যু সম্পর্কে অন্য ধরনের ধারণা আছে, যেটা হয়তো আমাদের থেকে আরো গভীর এবং ডিপ মিনিং তুমি জানো মৃত্যু। এ কারণে তোমার ভিতর হয়তো সেই দুঃখ নেই, আর সেই দুঃখ নেই বলে তোমার কাছ থেকে এত সুন্দর মিউজিক সৃষ্টি হয়। কিন্তু আমরা কি, আমাদের ভিতরে দুঃখের শেষ নেই। হ্যাঁ, তাই বলছি আমরা আগে পিছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকেই তাকাই না কেন, আমরা আমাদের যেন দুঃখ ছাড়া আর কিছুই নেই। হ্যাঁ, পাইন ফর হোয়াট ইজ নট, আর আমরা দুঃখ পাই কি যা না তার জন্য। আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার বলছে আমাদের যদি খুবই সিনসিয়ার লাফটারকেও ধরি যে আমি খুবই খুশি, একদম খুবই সুন্দরভাবে হাসছি, মানে আমার মনে যেন কোনো দুঃখ নেই, এরকমটাও যদি আমি মনে করি, তারপরেও সেই সিনসিয়ার লাফটারের ভিতরেও কোনো না কোনো পেইন কিন্তু সেখানে আছে, এবং সেই লাফটারটাকে পেইন কী করে দিচ্ছে, ফ্রড করে দিচ্ছে। মানে কি, মানে সেই সুখটাকে বা সেই হাসিটাকে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, বা দুঃখে ভরিয়ে তুলছে, এরকম একটা বিষয়। তাই বলছে আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার উইথ সাম পেইন ইজ ফ্রড। কারণ কি, এই লাইনটা একটু খেয়াল করবে, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থটস। কারণ কি, আমরা যত গান, পৃথিবীতে সবচেয়ে সুইট মিউজিক কোনগুলো, যেগুলো দুঃখের কথা বলে না যেগুলো সুখের কথা বলে? বলো তো। সুখের স্যার। আন্দাজে। দুঃখের স্যার। হ্যাঁ, যত ব্যর্থ গান ছেলে মেয়ে তো তত বেশি শোনে নাকি? সব ব্যর্থ গান শোনে না ছেলে মেয়ে? স্যার যে যে মুডে থাকে ওই গান শোনে। হ্যাঁ, যে যে মুডে থাকে না, কিন্তু অধিকাংশ দেখা যায় যে দুঃখের মুডটা একটু আমরা বেশি আবেগী হয়ে গান শুনি। আমরা সুখে যেভাবে গানগুলোকে মনোযোগ দিয়ে শুনি, তার থেকে মনে হয় দুঃখে থাকলে আমাদের গানগুলো অন্তর ছুঁয়ে যায়, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তাই বলতেছি কি যে আমাদের মানুষের সুইটেস্ট সং মানে হচ্ছে সেই সং যে সঙের ভিতর কি আছে, স্যাড লুকিয়ে আছে, স্যাডনেস লুকিয়ে আছে। অতএব আমাদের সুইটেস্ট সং মানেই হচ্ছে সেই সকল সং যে সংগুলো আমাদের দুঃখের কথা মনে করিয়ে দেয়। অতএব আমরা সুখী বলে কিছুই নেই আমাদের মধ্যে, সুখ যেন আমাদের কাছে নেই, কারণ আমরা যা কিছুই করি না কেন তার ভিতরে স্যাডনেস আছেই। যদি আমরা 100% সুখী বলি, তারপরে 100% সুখের মধ্যেও কোনো না কোনো পেইন এসে ওই 100% সুখটাকেও নষ্ট করে দিচ্ছে। আর তুমি তো দুঃখ যেন বোঝোই না। হ্যাঁ, এই যে বলছে না যে তোমার কাছে ল্যাঙ্গুয়েজ, অ্যানোয়েন্স, হ্যাঁ, এগুলো যেন আসতেই পারে না। দেখো, নেভার কেম নিয়ার দি, তোমার কাছে এরা আসতেই পারে না, তোমাকে ছুঁইতেই পারে না। আর আমরা হাঁটি, খাই, ঘুমাই, যাই করি না কেন, দুঃখের যেন আমাদের কোনো শেষ নেই। তাই বলছে ইফ উই কুড স্কর্ন হেট অ্যান্ড প্রাইড আর ফেয়ার, ইফ উই ওয়ার থিংস বর্ন নট টু শেড আ টেয়ার, আই নো নট হাউ দ্য জয় উই এভার শুড কাম নিয়ার। বলছে মনে করো যে আমরা মনে করো ইয়েট ইফ উই কুড স্কর্ন হেট, মনে করো আমাদের ভিতরে কোনো ঘৃণা নেই। মনে করো সৃষ্টিকর্তা এমনভাবে আমাদের সৃষ্টি করছে যে আমাদের মধ্যে কোনো ঘৃণা নেই, আমরা ঘৃণা বুঝিই না, আমরা প্রাইড বুঝিই না, আমরা ভয় বুঝিই না, বা আমাদের এক বিন্দু চোখের ফানি ফেলার জন্য সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেনি। মানে আমরা মনে করো সৃষ্টিকর্তা আমাদের কি সুখী একটা প্রাণী হিসাবে জন্ম দিয়েছে। কবির মতে এরকম যে আমাদের মনে করো কোনো দুঃখ নেই, তারপরেও কবির কাছে মনে হচ্ছে যে তুমি যে ধরনের জয় নিয়ে আছো না, সেই জয়ের কাছে আমরা যেতেই পারবো না। মানে কি, আমি তো এতক্ষণ দুঃখের কথা বললাম যে আমরা দুঃখী, কিন্তু মনে করো সৃষ্টিকর্তা আমাদেরকে দুঃখী হিসাবে জন্মই দেয়নি, আমাদের ভিতরে দুঃখ কষ্ট এইগুলো কোনো ফিলিংই নেই, তারপরেও তোমার জয়ের পরিমাণ জয় আমরা কখনোই ফিল করতে পারবো না। তার মানে একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে না বলো তো? বেশি প্রশংসা করা যাচ্ছে। এটাকে লিটারারি টার্মে কি বলা হয়?
স্যার হাইপারবোল। তাই তো হাইপারবোলা এরকম যে আমাদের মনে করো আমরা এতক্ষণ দুঃখের কথা বললাম, মনে করো আমাদেরও দুঃখ নেই, আমরা কখনো দুঃখ ফিলই করিনি, কিন্তু অনুপাতে যদি এখন সায়েন্টিফিকলি এটাকে যদি মেজারমেন্ট করা হয় তো তোমার সুখের কাছে আমাদের সুখ যেতেই পারবে না, মানে আমরা ওই পরিমাণ সুখ পাবোই না কখনো। ওকে, বলছে বেটার দ্যান অল মেজার্স অফ ডিলাইট সাউন্ড, বেটার দ্যান অল মেজার্স দ্যাট ইন বুকস আর ফাউন্ড, দ্য স্কিল টু পয়েট ওয়ার দ্য স্কর্নার অফ দ্য গ্রাউন্ড। বলছে তুমি হচ্ছে কি বেটার, তোমার জয় হচ্ছে বেটার দ্যান অল মেজার্স অফ ডিলাইটফুল সাউন্ড, মানে যত ডিলাইটফুল সাউন্ড পৃথিবীতে আছে সেই ডিলাইটফুল সাউন্ডগুলোকে যদি মেজার করা হয়, এই মেজার করে দেখা যাবে তোমার সাউন্ড হচ্ছে তাদের থেকেও আরও বেটার সাউন্ড। এবং বলছে বেটার দ্যান অল ট্রেজার্স দ্যাট ইন বুকস আর ফাউন্ড, এমনকি পৃথিবীতে যত ট্রেজার্স আছে সেই ট্রেজার থেকে আমরা যত ধরনের হ্যাপিনেস পাই না কেন, এমনকি বইয়েও আমরা যত ট্রেজারের কথা পাই না কেন, আমরা যদি মনে করি যে পৃথিবীতে যত সম্পদ আছে এই সম্পদের বিবেচনায় তোমার যে সুখ, সেই সুখের কাছে আমাদের এই সম্পদ কিছুই না। তাই বলছে দ্য স্কিল টু পয়েট ওয়ার, কারণ তোমার যে স্কিল, তোমার যে দক্ষতা, দাও স্কর্নার অফ দ্য গ্রাউন্ড, তুমি হচ্ছে জানো এই পৃথিবীর একটা স্কর্নার। স্কর্নার মানে কি? স্কর্ন মানে কি বলো তো? স্কর্ন মানে কি? ঘৃণা করা। হ্যাঁ, মানে ব্যক্তি হিসেবে তুমি হচ্ছে স্কর্নার, তুমি জানো আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো, মানে তোমার কাছে গেলে পারে তোমার তুলনায় আমরা হচ্ছে কি তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপার। স্কর্নার অ্যান্ড মকার, তোমরা হচ্ছে পৃথিবীর মানুষকে স্কর্নার বলছে। আস পারসন হু এক্সপ্রেস কন্টেম্পট বাই রিমার্কস অর ফেশিয়াল এক্সপ্রেশন, স্নিয়ার, ঠাট্টা, মানে মূল কথা হলো তোমার সাথে কম্পেয়ার করলে আমরা ঠাট্টার বস্তুতে পরিণত হয়ে যাব। অতএব তোমার স্কিল পয়েটদের কাছে সে তো গ্রাউন্ডের ব্যাপার, মানে আমরা পয়েটরাও তোমার সে সুখ মোটেও টাচই করতে পারবো না, পেতেই পারবো না। সুতরাং টিচ মি হাফ দ্য গ্ল্যাডনেস, এইবার কবি এতক্ষণ পাম মেরে মরে এবার বলতেছে তোমার ব্যাগ থেকে 2টা টাকা আমারে দাও। তাহলে টিচ মি হাফ দ্য গ্ল্যাডনেস দ্যাট দাই ব্রেইন মাস্ট নো, তাহলে তোমার ব্রেইনে তুমি যে গ্ল্যাডনেস জানো বা তোমার অধীনে যে গ্ল্যাডনেস আছে বা তুমি যে ধরনের সুখ অনুভব করো তার ভিতর থেকে কিছুটা হাফ আমাকে শিখিয়ে দাও কিভাবে আমরা গ্ল্যাড থাকতে পারি। তাই বলতে টিচ মি হাফ দ্য গ্ল্যাডনেস দ্যাট দাই ব্রেইন মাস্ট নো সাস হারমোনিয়াস ম্যাডনেস, আর তুমি যদি আমাকে শিখিয়ে দাও না তাহলে এই হারমোনিয়াস ম্যাডনেস ফ্রম মাই লিপস উড ফ্লো, তখন সেটাও আমার ঠোঁট দিয়ে বেরিয়ে আসবে, মানে কি আমার সঙ্গীত হিসাবে আমার মুখ দিয়ে বেরিয়ে আসবে। এবং যখন বেরিয়ে আসবে না, দ্য ওয়ার্ল্ড শুড লিসেন দেন, তখন পৃথিবী হয়তো আমার কথা শুনবে অ্যাজ আই অ্যাম লিসেনিং নাও, যেমন করে আমি তোমার মিউজিক শুনতেছি। তাহলে আমি তোমার মিউজিক এত গভীরভাবে শুনতেছি কেন? কারণ কবি হিসাবে আমি এতদিন যত মিউজিক তৈরি করেছি, যত পোয়েট্রি তৈরি করেছি, মানুষ এগুলো শোনে না, মানুষ এগুলো পছন্দ করে না। তাই তুমি যদি তোমার গ্ল্যাডনেসের অর্ধেকও যদি আমাকে শিখিয়ে দাও, তা সেই গ্ল্যাডনেস নিয়ে আমি আমার মুখ দিয়ে যে কথাগুলো বের করব না, তাহলে সেটা হয়ে যাবে কি পৃথিবীর মানুষের তুলনায় আরও বেশি হাইলি গ্ল্যাড, আর সেই গ্ল্যাডনেসে মানুষ অ্যাট্রাক্টেড হয়ে আমার কথা শুনবে। তখন দ্য ওয়ার্ল্ড শুড লিসেন দেন, তখন মানুষ আমার কথা শুনবে যেমন করে আমি তোমার মিউজিক শুনতেছি। তার মানে এটা কম্পারেটিভলি কি বলা হলো বলো? এটা সেই ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের মতোই না, যে দ্য পয়েট হ্যাজ শোন দ্য উইকনেস অ্যান্ড দ্য স্যাডনেস অ্যান্ড দ্য আনহ্যাপিনেস অফ দ্য ওয়ার্ল্ড অর দ্য ওয়ার্ল্ডলি পিপল। ইন কম্প্যারিজন দ্য আইডিয়াল ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন ইজ মোর সুইটার অ্যান্ড হ্যাপিয়ার টু দ্য পয়েট। এটার জন্য আরও বেশি সুইটার এবং হ্যাপিয়ার, একই ধরনের সেন্স, কিন্তু ওখানে ওয়েস্ট উইন্ডকে প্রশংসা করা হয়েছিল, তার শক্তির কথা বলা হয়েছিল, আর এখানে মিউজিকের সুইটনেস দিয়ে এবং তার হিডেননেস দিয়ে তুলে ধরা হয়েছে যে কবিও ঠিক ওই রকম হিডেন থাকতে চায়, বাট হি মাস্ট হ্যাভ দ্য ইনফ্লুয়েন্স লাইক দ্য সুইট মিউজিক অফ দ্য বার্ড। কিন্তু তিনি লুকায়িত অবস্থাতেও তিনি এমন শক্তি চান যে শক্তির মাধ্যমে কি করতে পারবেন, তার কবিতার মাধ্যম দিয়ে, তার ছন্দের মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষকে প্রভাবিত করতে পারবেন। এরকম একটা শক্তি তিনি কিন্তু আশা করছেন। আচ্ছা, কি বোঝা গেল?
স্যার হ্যাঁ বলো। ওই যে ওই লাইনটা আওয়ার সুইটেস্ট সং আর দোজ টেলস আর সেডেস্ট থট, এই লাইনটা কি শেলের আগে কোনো কবিতায় ছিল? না না, এটা এই কবিতারই, আর না, আচ্ছা কিডস এর ছিল মানে এরকমই। ওটা বিউটি জি স্টুডেন্ট স্যার, বিউটি। টুথ বিউটি না স্যার, এই লাইনটা মনে হইতেছে ব্যাখ্যাটা পড়ছিলাম বা এরকম আগে কোনো জায়গায় ছিল এই না না, লাইনটাই। এটা আগে কোথাও, এটা এই কবিতা। স্যার ওই যে ইসের মতো শোনা গানের থেকে না শোনা গান আরো বেশি মধুর, এই লাইনটার মতো অনেক। স্যার কিডস এর পোয়েমের যে লাইনটা ছিল, ওটা জন কিটসের, হ্যাঁ, ওডন ইয়াতে গ্রেশন আর্ন আনহার্ড সং ইজ সুইট। হার্ড মেলোডিজ আর সুইটার বাট আনহার্ড, হ্যাঁ সুইট আর সুইটার, এটা এটা বলা হয়েছে। স্যার আমার মন চাইছে পাখিরে গুলি করে পালাই দিই। পাখিটা গুলি করে মারে নাও না। আচ্ছা ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। স্যার হ্যাঁ বলো। স্যার আমার এখানে স্ক্রিন শেয়ারটা আপনার স্যার হুটহাট মানে পজ হয়ে যায়, তারপর আমি এখানে লাইভ যে আপনার ভিউটা দেখতে পারি না। এটা শুধু আমার সাথেই হচ্ছে নাকি আরো কারোর সাথে হচ্ছে? মানে স্ক্রিনটা দেখা যাচ্ছে না পুরোপুরি? দেখা যাচ্ছে স্যার, কিন্তু হুটহাট মানে লাইভ শেয়ারটা পজ হয়ে যায়। যেমন আমার এখানে এখন স্ক্রিন আপনার 9:55 পর্যন্ত ক্লাসটা আমি লাইভ দেখতে পাচ্ছি, তারপর অফ হয়ে গেছে। তারপর থেকে লাইভ শেয়ার টিয়ার করো নাকি এদিক ওদিক? স্যার আমাদের তো সমস্যা নাই। হ্যাঁ এটা তো এরকম তো সমস্যার কথা না, কারণ আমার এখানে সমস্যা হলে সবারই হবে সমস্যা। হ্যাঁ তোমার ওখানে হওয়া মানে তার মানে তোমার নেট বা এই কারণে কোনোভাবে ছোট হয়ে যায়, অনেক সময় নেটওয়ার্ক স্লো হলে এটা ছোট হয়ে যায় স্ক্রিনটা, মানে নেটওয়ার্ক ওটা স্ক্রিন দেখা যাচ্ছে স্যার, কিন্তু স্যার এই যে 9:55 পর থেকে আমি লাইভ যে ভিউটা এটা দেখতে পাচ্ছি, ওইখানে আটকে আছে। জি স্যার জানা ছিল। সরি বলো। হ্যাঁ বলো, কি জানতে চাচ্ছ? স্যার আপনি ওই ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষার জন্য এই সাজেশন দিয়েছেন যে পোয়েট্রি, ওইগুলার ওই আপনার আনসার গুলা যদি পাইতাম একটু ভালো হতো আর কি। মানে অন্য মানে অন্য বই থেকে মানে আনসার গুলা আমার তেমন ভালো লাগতেছে না, তো এই জন্য আর কি আমি একটা ইমপ্রুভ দিব। এটা তো সেই আজ থেকে 6 মাস আগে থেকেই আমি তোমাদেরকে দিয়ে আসতেছি, তাই না? গ্রুপ করা হয়েছে, সেই গ্রুপে তো তোমাদেরকে সকলকেই জয়েন করানো হয়েছে যারা চেয়েছো। ওখানে যুক্ত হলে তো সব পেয়ে যাওয়ার কথা। আমি তো জয়েন হয় না, আমি তো আপনার মাঝখানে এডমিট হয়েছি, তো আপনার এখানে 3 থেকে 4 মাস হবে আর কি এডমিট হয়েছে। কথা ছিল একদিন তো কথাবার্তা হয়েছে এই বিষয় নিয়ে অনেক। তা তুমি এক কাজ করো, আমাকে মেসেজ দাও, আমি অ্যাড করে দিব। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনাকে মেসেজ দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কারো কোনো কথা আছে? স্যার আছে। বলো। স্যার হিস্ট্রি থেকে একটা প্রশ্ন আছে। কি বিষয়ে? স্যার আপনাকে একটা টেক্সটের অংশের ছবি তুলে দিছি, ওইটা যদি একটু পড়ে বলতেন। ওখানে মানে ইভিল বলা হয়েছে যারা ক্যাভেলিয়ার ছিল তাদের, এটা কেন বলা হয়েছে? ক্যাভেলিয়ার পয়েন্টরা কাদের সাপোর্টার ছিল বলো তো? ক্যাভেলিয়ার পয়েন্টরা কাদের সাপোর্টার ছিল? রয়্যালিস্টদের। রয়্যালিস্ট কারা ছিল? স্যার কিং চার্লস দ্য ফার্স্ট। আর চার্লস দ্য ফার্স্টকে তো ইভিলি বলা হচ্ছে, কারণ আমরা তো পড়েছিলাম তাই না, যে তিনি তো একটু ভালগার টাইপের মানুষ ছিলেন, ড্রামা, এই জন্য তাদেরকে ইভিল বলা হয়েছে মেইনলি। ঠিক আছে, কারণ ওই রয়্যাল বা তারা কিংকে সাপোর্ট করেছে তাদেরকেই তো খারাপ হিসেবে দেখানো হয়েছে, কারণ তারা পিরিটানের অধীনে ছিল, এই বিপরীতে ছিল, পার্লামেন্টের বিপরীতে। ঠিক আছে, এই কারণে মানে ওদের স্পিডটাকেই বলা হয়েছে যে ইভিল। হ্যাঁ, কারণ তারা যেহেতু রাজার ফলোয়ার ছিল তাই না, রাজার সাপোর্টার ছিল, আর রাজা তো সেই সময় ছিল মেনলি দেখাচ্ছে একটু অন্য রকমের, তাই না? আমরা পেয়েছি যে যত রকমের ভালগারিটি, তাই তো, মানুষের অত্যাচার করা যায়, এই সকল বিষয়গুলো তার অধীনেই মেনলি ঘটেছে। তারপরেও কেন কবিরা তাকে সাপোর্ট করেছে? এই বিষয় মানে স্যার বিষয়টা কি এমন যে শয়তানের চালাকে শয়তানি বলা হয়েছে? হ্যাঁ সেটা তো অবশ্যই সেইভাবে এই বিষয়টা অনেকটা। স্যার আমি কি একটা কোশ্চেন করব? করো, কি কোশ্চেন করবা? ভাইবা যদি নিতে চাও আমার করে ফেলো। স্যার এই জেমস দ্য সেকেন্ড এর ডটার ছিল স্যার ম্যারি, উনি ওনার হাজবেন্ড তো উইলিয়াম দ্য থার্ড। হ্যাঁ জি স্যার। তারপর আবার একটা লাইন যে বললো জেমস দ্য সেকেন্ড ফাউট এগেইনস্ট উইলিয়াম সোলজার্স এন্ড ওয়্যার ডিফিটেড। বুঝলাম না তোমার শেষের কথাগুলো, একটু স্লোলি বলো। হ্যাঁ
স্যার স্যার ও জেমস দ্য সেকেন্ডের পরেই তো স্যার উইলিয়াম দ্য থার্ড স্যার ম্যারির হাজবেন্ড উনি হ্যাঁ। সিংহাসনে বসলো। হুম তাহলে স্যার ওনার সাথে আবার জেমস দ্য সেকেন্ডের যুদ্ধ কেমনে হয়েছে? কারণ ওখানে সমস্যাটা কোন জায়গায় বলো তো মেনলি? ওখানে সমস্যাটা কোন কিসের ছিল? পুরো রিলিজিয়াস ব্যাপারটা যদি আসে তাহলে সমস্যাটা কোন জায়গায় ছিল? ক্যাথলিসিজম এবং প্রোটেস্ট্যান্টিজম এই দুটার মধ্যে তো সমস্যাটা ছিল, তাই না? জি স্যার জি। এই দুটার ভিতরেই তো সমস্যাটা ছিল। এটা তোমরা যদি আরও একটু পড়ো তাহলে বুঝতে পারবা যে এখানে একদল জনগণ চাচ্ছে যে জেমস দ্য সেকেন্ড এটা কি ছিল বলো তো? সে আসলে মেনলি কোন ইয়ার ফলোয়ার ছিল? ক্যাথলিক না প্রোটেস্ট্যান্ট? বলো তিনি কি কোন ধরনের ছিলেন? প্রোটেস্ট্যান্টই ছিলেন, বাট উনি ক্যাথলিককে মনে হয় বিয়ে করছিলেন একজনকে। দেখো এই যে বলছে কি, দেখো জেমস দ্য সেকেন্ড বা মানে সেভেন্থ আমরা যাই বলি না কেন, ওয়াজ কিং অফ আয়ারল্যান্ড, এটা 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 দেখো আফটার দ্য ডেথ অফ চার্লস দ্য সেকেন্ডের পর, তাই না? ডেথ অফ হিজ এল্ডার ব্রাদার চার্লস দ্য সেকেন্ড আনটিল হি ওয়াজ ডিপোজড দ্য লাস্ট ক্যাথলিক মোনার্ক। তিনি কি ছিলেন মেনলি? ক্যাথলিক। The last Catholic monarch of England, Scotland and Ireland. His reign is now remembered primarily for conflict over religion. দেখো মেইনলি হচ্ছে রিলিজিয়াস ব্যাপারটার সাথে এখানে রিলেটেড ছিল। হ্যাঁ, আর আমরা যদি এবার দেখো এই যে দেখো এখানে কি বলছে যে উইলিয়াম দ্য থার্ড, ওই যে অরেঞ্জ বিপ্লব, তাই না? গ্লোরিয়াস যেটা রেভলিউশন, এটার সাথে তো মেইনলি ওই দুজনের সাথে হয়েছে এই চার্লস দা এটার পরে। এই যে ম্যারিকে বিয়ে করাচ্ছে, হি ম্যারিড হিজ ফার্স্ট কাজিন ম্যারি দ্য এল্ডার ডটার অফ হিজ ম্যাটার্নাল আঙ্কেল। ম্যাটার্নাল আঙ্কেল মানে কি? মামা। মামার মেয়ে নাকি? হি ম্যারিড দেখো হিজ ফার্স্ট কাজিন ম্যারি দ্য এল্ডার ডটার অফ হিজ ম্যাটার্নাল আঙ্কেল জেমস ডিউক অফ ইয়র্ক, দ্য ইয়ঙ্গার ব্রাদার অ্যান্ড লেটার সাকসেসর অফ কিংস চার্লস দ্য সেকেন্ড। হ্যাঁ বলো কাদের মেসেজ তো বলা হয়েছে, বলো মেসেঞ্জার গ্রুপে বলা হয়েছে 7:30 সকাল 7:30। আচ্ছা তো দেখো এইখানে যদি আমরা একটু দেখি তিনি কি চাচ্ছিলেন। দেখো জেমস রেইন ওয়াজ আনপপুলার উইথ প্রোটেস্ট্যান্ট ইন দ্য ব্রিটিশ আইলস হু অপোজ ক্যাথলিক ইমান্সিপেশন এবং সাপোর্টেড বাই আ গ্রুপ অফ ইনফ্লুয়েন্সিয়াল ব্রিটিশ পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস লিডার্স উইলিয়াম ইনভেডেড ইংল্যান্ড ইন হোয়াট বিকেম নন অ্যাজ দ্য গ্লোরিয়াস রেভলিউশন। তাহলে দেখো তো কেন যুদ্ধটা হলো বলো? কারণ উইলিয়াম কি চাচ্ছিলেন না, যেখানে ক্যাথলিক যেহেতু জেমস দ্য সেকেন্ড, দেখো যখন যুদ্ধটা হচ্ছে তখন জেমস দ্য সেকেন্ড কি সিংহাসনে ছিল? উইলিয়াম দ্য থার্ডের সাথে যখন যুদ্ধটা হলো স্যার চার্লস দ্য সেকেন্ড মনে হয়। বলছে যখন যুদ্ধটা হলো এই যে উইলিয়াম দ্য থার্ড যখন আসলো তখন কি জেমস দ্য সেকেন্ড তো সিংহাসনে ছিল, তাই না? তাই বলছে জেমস ওয়াজ ডিপোজ শর্টলি আফটারওয়ার্ড। তার মানে ডিপোজ মানে কি? দেখো জেমস রেইন ওয়াজ আনপপুলার উইথ প্রোটেস্ট্যান্ট, তাহলে জেমস কি ছিলেন, কোন ধর্মের ছিলেন? ক্যাথলিক। আর তাহলে ইয়াটা কে ছিল? এই যে প্রোটেস্ট্যান্ট উইলিয়াম কি ছিলেন? প্রোটেস্ট্যান্ট। হ্যাঁ তাহলে তো বুঝতে পারছো যে কেন ঝামেলাটা হয়েছে। বুঝতে পারছো? এবং এখানে কি বলছে? ম্যানি প্রোটেস্ট্যান্টস হেরাল্ড উইলিয়াম অ্যাজ আ চ্যাম্পিয়ন অফ দেয়ার ফেথ। কারণ ইংল্যান্ডে যারা আবার প্রোটেস্ট্যান্ট ঘরানা ছিল তারা উইলিয়ামকে চাচ্ছে, ঠিক আছে? আর এদিকে ক্যাথলিক দেখো বলছে কি এই জায়গায় দেখো, এবং অন্যদিকে হিজ ক্যাথলিক আঙ্কেল অ্যান্ড ফাদার ইন ল জেমস বিকেম দ্য কিং অফ ইংল্যান্ড ওই সময়ের। কিন্তু প্রোটেস্ট্যান্টদের কাছে জেমস কি হয়ে গেল? আনপপুলার হয়ে গেল এবং সবাই চাচ্ছিল যে ক্যাথলিকরা এখানে সিংহাসনে না বসতে পারুক, অতএব তারা অটোমেটিক
উইলিয়াম দ্য থার্ডকে সাপোর্ট করলো, আর অতএব উইলিয়াম থার্ড এসে জেমস দ্য সেকেন্ডকে উল্টায় দিল। ঠিক আছে, মানে এগুলো হচ্ছে সব রাজনৈতিক ব্যাপার, এখানে সম্পর্কের কোনো খাওয়া নেই। তো সম্পর্কে কোনো খাওয়া আছে রাজনীতিতে? বলো। জি না স্যার, এটাই বুঝলাম। নিজের বাপকে মেরে দিচ্ছে, বাপ ছেলেকে মেরে দিচ্ছে, অতএব সম্পর্কে এই ছিল বলে ওগুলো ভাবার কোনো কারণ নেই। স্যার ও তো মেয়ে ছিল, ও তো সোল ছিল, তো ওগুলো কিচ্ছু বলা যাবে না। স্বার্থের কাছে সম্পর্ক পৃথিবীতে কিচ্ছু না, ওসব ভুয়া কথাবার্তা। হ্যাঁ আচ্ছা স্যার এই হিস্ট্রি বইটা মনে হয় আমাদের একটু বাংলা ভার্সনের সাথে কেনার দরকার ছিল। আপনি নিষেধ করেন সব সময়, আমরা কিনি না, কিন্তু এটাই সবচেয়ে বেশি ঝামেলা করে বোঝার জন্য। কারণ পড়নি যে তোমরা ঠিক মতো পড়তেছো না, তো এই জন্যই তো। বাংলা পড়ে যে সময়টা, বাংলা পড়ে যে আগ্রহটা প্রকাশ করছো, ওইভাবে যদি ইংরেজিটা পড়তে তাহলে তো হয়ে যেত। বলো, তাহলে বাংলাটা পড়ে যে সময়টা নষ্ট করতে, ওই সময়টাকে তুমি ইংরেজিতে পড়াতে দিয়েছো কিনা সেটা কও আমাকে। ওই স্যার ওই যে বুঝি না, বিরক্ত লাগে। তাহলে যদি বোঝো না, বিরক্ত লাগে বলে যদি না পড়ো, তাহলে তুমি আবার বাংলাটা তো আবার সময় দিবা, তাহলে ওই সময়টা এদিকে দাও। বিরক্তি ভাব, নতুন কিছু শিখতে গিয়ে যদি বিরক্তি বোধ আসে তাহলে তো শেখা যাবে না। তুমি বিরক্ত বোধ কেন করতেছো? কারণ তুমি মিনিং বুঝতেছো না। মিনিংটা কেন বুঝতেছো না? কারণ ওগুলো তোমার পড়া নেই। তাহলে এখন যদি মিনিং বুঝো না বলে না পড়ো, তাহলে আর কীভাবে তুমি এগুলো শিখবা পরে? বলো, এখন তুমি আমাদের উদ্দেশ্য কি শুধু গল্পটা জানা, নাকি ভাষাটাও শেখা? কোনটা উদ্দেশ্য? ভাষাটাও শিখতে হবে। হ্যাঁ, তাহলে তুমি যদি এখন বাংলা দিয়েই তুমি যদি সব তথ্য জেনে যাও, তাহলে তো একটা উদ্দেশ্য সফল আর একটা হচ্ছে না। আবার তুমি তো পরীক্ষার সময় বাংলা লিখবে না, লিখবা তো ইংরেজিতে। তাহলে তুমি যে বাংলা মিনিংটা মাথায় রেখেছো, তার ইংলিশ মিনিংটা তো মাথায় আসবে না। তুমি যখন পরীক্ষাতে লিখবা তখন তো বাংলায় মনে আসবে, ইংরেজি তো আসবে না মাথায়, কারণ তুমি তো ওটার ইংরেজি পড়োনি। বুঝো না স্যার? ওই যে তথ্যটা জানে না, এটাই সমস্যাটা হয়। তথ্যটা যদি জানে না, তথ্যটা পড়োনি বলে তো জানো না। কথা কেন বোঝো না তোমরা? হ্যাঁ, তোমরা যে পড়লে পারবা না তা তো না, কিন্তু তোমরা তো পড়ো না। তোমরা মনে করো হয়তো যে আমি যদি পেট থেকে ইংরেজি জেনে বাড়তাম তাহলে মতে আমার ইংরেজি ভালো লাগতো, কিন্তু সেটা তো না। এখানে এই জায়গাতেই তো 50 কেন 80% স্টুডেন্ট ইংরেজি পড়া ছেড়ে দেয়, তাই না? ইংরেজি পড়া ছেড়ে দেয় কেন? 80% স্টুডেন্ট ইংরেজি পড়া ছেড়েই দেয়। তাহলে সেই জায়গায় যদি তুমিও এই জায়গায় ধরে থাকো তাহলে তো সমস্যা। তুমি পারো না বলেই তো তোমাকে শিখতে হবে। আমাদের দুর্বলতাটা কোন জায়গায়, সমস্যাটা কোন জায়গায়? যে আমাদের অধিকাংশ ছেলে মেয়ে এমনকি ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত বাংলায় সামারি করে যায় পরীক্ষা দেওয়ার জন্য। বুঝো না? ক্লাসই আমরা বাংলায় নিচ্ছি, সেটা তো একটা দুর্বলতা। সেটা যদি এখন তুমি সামারিটাও যদি বাংলায় পড়ে যাও পরীক্ষার আগে, তাহলে আর কেমন করে হয় বলো? ভুলে ভরা বানান লিখবা, আর একই সামারি 14 বার লিখে একদম খাতা মোটা করে দিয়ে আসবা, আর বাড়িতে এসে গালাবা যে স্যার খাতা না দেখে নাম্বার দিয়েছে। ভাগ্য ভালো যে নাম্বার খাতা দেখে নাম্বার না দিলে, যদি দেখে না দিত না তাহলে বুঝতে আরো ঘটনাটা কি ছিল। স্যার লিটারেচারের সাথে পলিটিক্যাল বিষয়টা অনেক জড়িত, এই জন্যই প্রবলেম হয়। লিটারেচারের সাথে পলিটিক্স কেন? লিটারেচারের মধ্যে কোনটা আসবে না বলো তো? লিটারেচারের সাথে আসবে না কোনটা? সবকিছু আসবে স্যার। মানুষ মানেই সাহিত্য, আর সাহিত্য অতএব মানুষ যা কিছু করে সবকিছু সাহিত্যের মধ্যে আসবে। অতএব সাহিত্যের এলাকাটা তো ব্রড। ধর্ম একটা জিনিস, রাজনীতি একটা জিনিস, অর্থনীতি একটা জিনিস, দর্শন একটা জিনিস, এগুলো আলাদা আলাদা অংশ। কিন্তু যখন সাহিত্যের ব্যাপার আসবে তখন তো সাহিত্য সবকিছুর মধ্যে আসবে। কারণ সাহিত্য তো মানুষকে নিয়েই কথা বলে। যখন যে মুহূর্তে, এখন যেমন সাহিত্য কি, এখন বর্তমান সময়ে সাহিত্য কি রিলেটেড হবে বলো তো? এখন অধিকাংশ কি রিলেটেড হবে? টেকনোলজি রিলেটেড হবে না? জি স্যার। ফেসবুক, ইন্টারনেট, এইসব কথা আসবে। ফেসবুক প্রেম আসবে, ফেসবুক শয়তানি আসবে, ফেসবুক রাজনীতি আসবে, ফেসবুক অর্থনীতি আসবে, সবই আসবে এখন এর ভিতরে। কারণ যে যুগটা যেমন, সাহিত্য তো সেই জিনিসটাকেই তুলে ধরে। সাহিত্যকে তো আয়নাকে, এখন তুমি মনে করো যে কালো, এখন যদি আয়নাতে তাকানোর পর আয়নাকে যদি গালাগালি করো, তাহলে আয়নার উপর রাগ করে লাভ আছে বলো? এখন আমি দেখতে কালো, এই জন্য আয়নার সামনে দাঁড়ালাম, আমি দেখাচ্ছে যে আমি কালো। এখন আয়নার উপর রাগ শুরু করে ইট পাথর দিয়ে আয়না ভেঙে চুরমার করে ফেললাম। এতে কি আমার চেহারা সুন্দর হবে বলো? হবে কিনা? তো সাহিত্যটা হচ্ছে এরকম একটা বিষয়, তুমি যেমন, তোমাকে জাস্ট তেমনটা তুলে ধরবে। আর তুলে ধরবেটা কারা? এই যে আমাদের মতো মানুষেরাই, যারা এগুলোকে ফিল করতেছে, যারা দেখতেছে।
এই যে আমাদের যে রাজনৈতিক ব্যাপারগুলো ঘটলো এ নিয়ে কি সাহিত্য লিখছে না কেউ কেউ? অনেকেই লিখতেছে, হয়তো গোপনে লিখতেছে। হ্যাঁ, তৎকালীন সময় এখনো বললামই তো যে বিএনপি বলো, আওয়ামী লীগ বলো, যে রাজনীতি বলো, এর খারাপ দিক ভালো দিক সবই একসময় গজিয়ে উঠবে, একসময় বেরিয়ে আসবে। হয়তো শুধুমাত্র সেই সময়টা দরকার, আসল জিনিস সব বেরিয়ে আসবে। কেউ জোর করে চাপিয়ে রাখে, কিন্তু পৃথিবীতে এমনটা কখনোই ঘটেনি যে সত্যি কখনো চাপা থাকবে। বেরিয়ে তো একসময় আসবে, শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা, তো যাই হোক, অনেক কথা বললাম। এখন বাকিটা আমি এই শিটটা শেয়ার করে দিয়েছি হয়তো অলরেডি। তোমাদের কাজ হবে এখানে সামারি এবং থিমেটিক ব্যাপারগুলোকে একটু পড়ে ফেলা এখান থেকে। হ্যাঁ, আর তোমাদের বইয়ে যে ডেভেলপমেন্ট অফ থট বা এগুলো আছে না বইয়ে, একটু দেখো তো বইটা কি সেন না রামজি বই? হ্যাঁ, সেন একটু দেখো তো যে দ্য ডেভেলপমেন্ট অফ থট অথবা ক্রিটিক্যাল অ্যানালাইসিস আছে দেওয়া? জি স্যার, ডেভেলপমেন্ট অফ থট দেওয়া আছে। তাহলে ওগুলো একটু পড়ে ফেলতে হবে, কালকে সব পড়ে ফেলবা। এটা পড়ে ফেলবা। এখন তাহলে আমাদের বাকি থাকলো একটা পয়েন্ট, তাই তো? আর তাহলে ওইটা আমরা আগামী দিন থেকে শুরু করব। আগে এখানে যদি কোনো প্রবলেম থাকে সেটা দেখবা। আর অ্যাজ ইউ লাইক ইট এর ব্রড কোশ্চেন কত দিন, আমি একটা টাইম দিয়ে দিই, তারপরে আমরা রোমান্টিক পোয়েট্রিতে ঢুকবো আর কি। মোটামুটি কি পড়া হয়েছে? কি বলো তোমরা? অ্যাজ ইউ লাইক ইট এর ব্রড কোশ্চেনগুলো কেউ কথা বলে না, মানে পড়োনি নাকি? হ্যাঁ স্যার, পড়া হয় না এটা স্যার। এখনো পড়োনি? পড়তে হবে তো। আচ্ছা যাও, আমি একটা ডেট দিয়ে দিচ্ছি, তোমাদের ডেট না দিলে তোমরা পড়তেছো না। আমি বলতে আমি নেক্সট ইয়ার থেকে জয়েন করবো, আজকে চালাক। আমি 5 তারিখ পর্যন্ত ডেট দিলাম, যেহেতু এর ভিতরে আমি প্রায় 5-7 দিন সময় দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর 5 তারিখ পর্যন্ত ডেট দিলাম, এই 5 তারিখের মধ্যে তোমাদেরকে শেষ করতে হবে। এরপর আমাদের রোমান্টিক পোয়েট্রি কত দেওয়া হয়েছিল বলো তো? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাই তো? আচ্ছা, তাহলে অ্যাজ ইউ লাইক ইট এর ব্রড কোশ্চেনগুলো 5 অক্টোবরের মধ্যে শেষ করবা একদম পুরো। ওকে, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট।